আসসালামু আলাইকুম। আহ, সবার সামনে আমরা আবার উপস্থিত হলাম। সো আমরা একটা সিরিজ চালু করেছিলাম, যে জায়গায় আমরা প্রত্যেক দিন ভেবেছিলাম যে আমাদের এই ফিল্ডে যারা অনেক দিন ধরে কাজ করছে বা তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাদেরকে তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা বা এই নতুন ফিল্ডে যারা নতুন আসার চেষ্টা করছে, তো তাদের সঙ্গে আমরা কিছু ডিসকাশন করে তাদের যদি কোনো হেল্প হয় সেই ধরনের একটা সিরিজ চালু করেছিলাম, যেটার নাম আমরা দিয়েছিলাম ওয়েব অ্যানালিটিক্স আড্ডা। ঠিক আছে। তো মিডিলে আমাদের বিভিন্ন কারণবশত এবং বিভিন্ন কাজের দরুন আমরা কি ওটা সিরিজটা কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে। তো ইনশাল্লাহ এরপর থেকে আমরা চেষ্টা করব যে ওই সিরিজটা কন্টিনিউ করার, এবং এই ফিল্ডে যারা অনেক দিন ধরে কাজ করছেন বা এই ফিল্ডে যাদের অভিজ্ঞতা অনেকটাই বেশি, তাদেরকে নিয়ে এসে তাদের আপনাদের যে কোশ্চেন্স গুলো থাকে বা আপনাদের এই ফিল্ডে আসতে গেলে কি কি ফ্যাক্টর গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা ওই সেশনে আপনারা জানতে পারবেন, তাদের অভিজ্ঞতা থেকে আপনারা কিছু নলেজ জ্ঞান করতে পারবেন। ঠিক আছে। সেরকম আমাদের আজকে আমাদের এই পডকাস্টে আমাদের সঙ্গে আছেন আমাদের অনেকের পরিচিত আসাদ ভাই, যিনি এই ফিল্ডে নিয়ার অ্যাবাউট 10 to 12 ইয়ার্স কাজ করছেন, এবং তিনি আপওয়ার্কের টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, এবং তিনি দেশে এবং বিদেশে অনেক এজেন্সির সঙ্গেও কাজ করেন। সো এবং আউট অফ মার্কেট প্লেসেও তার অনেক ক্লায়েন্টস আছে। তো আজকে আমরা আসাদ ভাইয়ের সঙ্গে একটু ডিসকাশন করব যে আমাদের এই ফিল্ডে যারা আসছে বা আমাদের ওয়েব অ্যানালিটিক্স এর ফিউচার কি, বা আমরা 2025 সালে আমরা এই ফিল্ডে কি কি চেঞ্জেস দেখতে পারবো, এবং কি কি জিনিস শিখলে আমরা রিলেভেন্ট থাকবো, বা ইন ফিউচারে যে কাজগুলো আসছে সেগুলো সম্বন্ধে আমরা একটু আজকে ডিসকাশন করবো। ঠিক আছে। তো আমরা স্ট্রেট আসাদ ভাইয়ের কাছে চলে যাই। হ্যাঁ। তো আসাদ ভাইকে আমি একটু বলবো যে আমাদের দর্শকদের মধ্যে যারা হয়তো আপনাকে প্রথমবার শুনছেন বা আপনাকে প্রথমবার জানছেন, তো তাদের সম্বন্ধে যদি আপনি একটা ছোট ইন্ট্রোডাকশন আমাদেরকে দিয়ে দেন, তাহলে তাদের সুবিধা হবে। ইনফ্যাক্ট আসাদ ভাইয়ের তো ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, তবুও আমি আসাদ ভাইকে বলবো যে আপনি যদি ছোট করে দুই এক লাইনে মানে বলেন যে আপনি কি কাজ করেন বা আপনার ছোট একটা ইন্ট্রোডাকশন। ধন্যবাদ রাহি ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার মানে অ্যাকচুয়াল নামটা অনেক বড়, চৌধুরী মোহাম্মদ আসাদ আল জুবেরি, সো সংক্ষেপে আসাদটাই প্রেফারেবল। তো যাই হোক, আমি মূলত কনভার্সন ট্র্যাকিং নিয়ে এখন আমি মূলত ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি। যদিও আমাকে মোস্ট অফ দ্য কেসেসই সবাই কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট হিসেবেই অনেকটা জানেন, বাট মানে খুব ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমার কখনো জার্নিটা স্টার্ট আসলে কনভার্সন ট্র্যাকিং দিয়ে শুরুই হয়নি। তো আমি স্টার্ট করছিলাম HTML CSS দিয়ে, মানে ব্যাক 2012, এবং পরবর্তীতে ইভেনচুয়ালি ঘটনাক্রমে মানে ধীরে ধীরে এই কনভার্সন ট্র্যাকিংয়ের দিকে আসা, পরবর্তীতে এখন আমি মূলত ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করি। মেইনলি আমার ফোকাসটাই হচ্ছে ডেটা অ্যানালাইসিস নিয়ে, যেখানে মূলত আসলে এই কনভার্সন ট্র্যাকিং এবং ডেটা অ্যানালাইসিস এই জায়গাটার মানে যদি আমি ডিফারেন্সটা বলতে যাই, এটা আসলে অনেক বড় একটা ডিসকাশন। নেক্সট হয়তো পরিচয় পর্বে এই জিনিসটাকে আসলে টেনে না আনি। তো যাই হোক, আমি নিজেকে ডেটা অ্যানালিস্ট বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট। বর্তমানে আমি মানে তিনটা এজেন্সির সাথে কাজ করছি। অস্ট্রেলিয়াতে ডিজিটাল রেসিপি, কানাডাতে কনভার্সিও, আর ইউএসএতে ডিজিটাল বাইটস টু ইনসাইট। সো এই তিনটা এজেন্সিতে মূলত আমার মেইন কাজ হচ্ছে বেসিক্যালি ডেটা কালেকশন, ডেটা প্রসেসিং এবং ডেটা ভিজুয়ালাইজেশন। কিছু কিছু ক্ষেত্রে সিআরও নিয়েও কাজ করা হয়। আর এই আর কি, আমাদের কথাবার্তা চলতে চলতেই আমার সম্পর্কে আরও ইনশাল্লাহ হয়তো জানবেন, আর অনেকেই হয়তো আমাকে চেনেন। তো হয়তো তারাও অনেকটা মানে হয়তো আমার সম্পর্কে আইডিয়া আছে। তো এই আর কি। তো আসেন আমরা শুরু করি। ঠিক আছে। আসাদ ভাই, আজকে আমরা আসাদ ভাইকে মানে ওয়ান অফ দা টাফেস্ট কোশ্চেন, এবং যেগুলো মনে করেন খুব ইজিলি অ্যান্সার দেওয়া যায় না, এরকম কিছু কোশ্চেন আমরা জিজ্ঞেস করবো আজকে আসাদ ভাইকে। ঠিক আছে। তো আসাদ ভাইকে প্রথম যে কোশ্চেনটা জানতে চাই যে আসাদ ভাই,
আপনি মনে করেন একটু আগেই বললেন যে আপনি অলরেডি 3টা এজেন্সির সঙ্গে কাজ করেন, ঠিক আছে? তো আমার প্রথম কোশ্চেন আপনার কাছে থাকবে যে আপনি এই এজেন্সিতে কাজ করার সময় আপনাকে কি ধরনের কাজ বেশি করতে হয় অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসাবে বা ওয়েব অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট হিসাবে কি ধরনের কাজগুলো আপনি বেশি পান, বা আপনার এজেন্সিতে যখন আপনাকে কোনো কাজ দেওয়া হয় তখন কি ধরনের কাজ আপনাকে বেশি দেওয়া হয়? এটাই আমার প্রথম কোশ্চেন আপনার কাছে। আচ্ছা, প্রথমত ব্যাপারটা হচ্ছে কি যে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, যেটা একটু আগেই বললাম, আমার প্রথম কাজটা থাকে হচ্ছে যে আমি ডেটা কালেকশন করব, ডেটা প্রসেস করব, এটা ডেটা ভিজুয়ালাইজ করব। তো ইন এ নাটশেল যদি এইটুকু বলি তাহলে না আসলে পুরোটা কাভার হয় না। হ্যাঁ, মানে জিনিসটা হয়তো মানে অনেকটা তাত্ত্বিক কথার মতো চলে আসে যে আমি ডেটা কালেকশন করি, ডেটা প্রসেস করি, ডেটা ভিজুয়ালাইজ করি, খুব সিম্পল অ্যান্সার। হ্যাঁ, বাট বেসিক্যালি জিনিসটা আসলে কি হয় যে আমরা যখন আমি যখন একটা ক্লায়েন্টকে নিয়ে কাজ করি, তো এজেন্সির এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট। এজেন্সিতে হয় কি, আমাদেরকে একজন ক্লায়েন্ট অনবোর্ডিংয়ের সময় আমাদেরকে বলা হয় যে এই ক্লায়েন্টটা আমরা অনবোর্ড করব, এই ক্লায়েন্টের বিজনেস হচ্ছে এইটা। সো তার একটা অনবোর্ডিংয়ের ডিটেলস দেওয়া থাকে আমাদের কাছে যে এই হচ্ছে ক্লায়েন্টের ডিটেলস, তার বিজনেসটা এরকম। সো ইউ স্টাডি ইট, বোঝার চেষ্টা করো যে তার ক্ষেত্রে কিভাবে করে আমরা তাকে হেল্প করতে পারি। মেইন যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে ক্লায়েন্টকে হেল্প করা, হাউ উই ক্যান হেল্প আওয়ার ক্লায়েন্ট বাই অ্যাকচুয়ালি বাই হেল্পিং হিম টু মেক প্রফিট। অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানি ডাজ ম্যাটার। আমাদেরকে মানে আমরা যখন অ্যাজ এ এজেন্সি যখন কাজ করি তখন আমাদেরকে কিন্তু মূলত ক্লায়েন্টের প্রফিটটা এনশিওর করতে হয়। আদারওয়াইজ মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ক্লায়েন্ট আমাকে প্রতি মাসে মাসে কিন্তু পেমেন্ট দিয়ে আমার এজেন্সিকে মানে রিটেন করবে না, এবং যদি এজেন্সিকে রিটেন না করে আমার জব থাকবে না। খুব সিম্পল কথা, ঠিক আছে? সো আমার মূলত এক কথায় যদি উত্তর দিতে হয়, আমি আমার এজেন্সিকে হেল্প করি ডেটা ড্রিভেন ডিসিশন নিয়ে কিভাবে আমি ক্লায়েন্টকে হেল্প করতে পারি যাতে তার প্রফিটটা ইনক্রিজ হয়, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে সে মানে সেই ক্লায়েন্টটা আমাদের সাথে রিটেইন করে। আমাদের আসল উদ্দেশ্যটা থাকে হচ্ছে ক্লায়েন্টটাকে রিটেইন করা। অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে তাকে আমরা ডলার ইয়েতে বুঝাই দিতে হয় যে ভাই তুমি এত ডলার খরচ করছো আমাদের পিছনে, আমরা এত ডলার তোমাদের জন্য কামাই দিছি, সো দিন শেষে ইউ আর প্রফিটেবল। সো এইটাই হচ্ছে মূলত এই জিনিসটাকেই যা যা এখানে করার দরকার, যে এই জিনিসটা প্রমাণ করার জন্য যেই ডেটাগুলো কালেকশন করা দরকার সেই ডেটাগুলো আমি কালেকশন করি, সেই ডেটাগুলোকে প্রসেস করি যাতে একটা প্রেজেন্টেবল ওয়েতে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে পারি, সেটাকে ভিজুয়ালাইজ করি, কারণ র ডেটা তো আর ক্লায়েন্টের সামনে ভিজুয়ালাইজ করে লাভ নেই। সো আমরা মানে আমার কাজ হচ্ছে সেটাকে ভিজুয়ালাইজ ওয়েতে, মানে একটা রিপোর্টের ওয়েতে তার সামনে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে আমরা প্রেজেন্ট করা, সো দ্যাট সে সেটা থেকে কোনো একটা ডিসিশন নিতে পারে। সেই ডিসিশনটার বেসিসে আমরা দিন শেষে বলতে পারি যে ভাই তোমার এই আমার রেকমেন্ডেশন এবং তোমার ডিসিশনের বেসিসে আমরা এই কাজটা করছি, যে এই কাজটাতে আমরা $2000 লাভ, মানে $2000 রেভিনিউ জেনারেট করছি, $1200 খরচ করছি, $800 তোমার লাভ হয়েছে। আচ্ছা, আমরা জানলাম যে আপনি কি ধরনের 3টা ধাপ যেটা বললেন, যে ডেটা কালেকশন, দেন ডেটা প্রসেসিং, দেন ডেটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? আচ্ছা, আমি সেকেন্ড যে আপনাকে কোশ্চেনটা আমি করব সেটা হলো যে আসলে আপনি যে এই এজেন্সিগুলোতে কাজ করেন, তো এই এজেন্সিগুলো বেসিক্যালি কি ধরনের বিজনেসের সঙ্গে, মানে এজেন্সি তো আপনি নিশ্চয় ক্লায়েন্ট আছে, তাই না? তো এজেন্সিগুলো কি ধরনের ক্লায়েন্টের সঙ্গে বেশি কাজ করে? অ্যাজ এ লিড রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে বেশি কাজ করে, না অ্যাজ এ ই কমার্স বেস যে বিজনেসগুলো হয় সেই ধরনের বিজনেসের সঙ্গে কাজ করে? তো আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি কি ধরনের মানে পেয়েছেন যে এজেন্সিরা এই ধরনের বিজনেসের সঙ্গে বেশিরভাগ কাজ করে? মূলত আমার 3টে এজেন্সির মানে 3টা এজেন্সি কিন্তু মানে বোথ অফ দি কাস্টমারদেরকেই তারা হ্যান্ডেল করে। ই কমার্স কাস্টমারও আছে এখানে, লিড জেনারেশন কাস্টমার আছে, বাট ইন টার্মস অফ প্রফিট
যখন আমরা কথাটা চলে আসে যে আমরা প্রফিটের দিকে কথা বলি বা মানে মানি বা ডলার অ্যামাউন্টে যখন আমরা চিন্তা করি, তখন ইনে নাটশেল যদি বলি যে ই কমার্সের চাইতে লিড জেন বিজনেস যেগুলো আছে সেগুলোতে আমাদের প্রফিটটা বেশি হয়, মানে ক্লায়েন্ট রিটেন করলে প্রফিটগুলো বেশি হয়, ঠিক আছে। আর সেক্ষেত্রে মানে এটা আসলে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। অনেক বড় এজেন্সি মানে ই কমার্স ব্র্যান্ডের সাথেও আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, যাদের সাথে কাজ করে মানে আমি ক্যানাডার ওয়ান অফ দ্য বিগেস্ট কমার্স স্টোর, যেটা মানে টেনিসের যে টেনিসের একটা বড় ব্র্যান্ড আছে টেনিজন, তাদের স্টোরও আমি ম্যানেজ করেছি। আবার অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য লিডিং লয়ার ফার্ম ডিকেলো, ওদের ইয়েও আমি ম্যানেজ করেছি। সো ওখানে যে জিনিসটা আসলে হয় কি, যে এইভাবে আসলে খুব বলাটা যে কী ধরনের ক্লায়েন্ট ম্যানেজ করে, দুই ধরনের ক্লায়েন্টই ম্যানেজ করে ওরা, ঠিক আছে। বাট কোয়েশ্চেন হচ্ছে যে এখানের মধ্যে যদি জিজ্ঞেস করেন যে প্রফিটেবল, মোস্টলি প্রফিটেবল কোনটা, লিড জেনারেশন অবভিয়াসলি মোস্ট প্রফিটেবল। আর মানে ই কমার্সও ডেফিনেটলি প্রফিটেবল, বাট ই কমার্সে আসলে হয় কি যে ছোট ক্লায়েন্টের সংখ্যাটা বেশি থাকে। তো ছোট ক্লায়েন্টের আসলে মানে আপনি যখন ভলিউমে চিন্তা করবেন, ঠিক আছে, তখন হয়তো বা ছোটো ক্লায়েন্টগুলোকে মানে আপনি অনেক সংখ্যায় অনেক বেশি দেখবেন, বাট এন্ড অফ দ্য ডে যখন মানি নিয়ে চিন্তা করবেন, তখন আসলে ওই ছোটো ক্লায়েন্টগুলোর চেয়ে আমরা বড় ক্লায়েন্টের দিকেই ফোকাসটা বেশি করি আর কি, প্রফিটেবিলিটি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার মনে আসছে আসাদ ভাই, সেটা হলো যে একটা এজেন্সিতে তো একটা ডিপার্টমেন্ট থাকে না, তাই না? বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, কেউ এসইও সামলাচ্ছে, কেউ অ্যাডস করছে, পারফরমেন্স মার্কেটার্সরা আছে, ডেটা অ্যানালিস্টরা আছে, ঠিক আছে। তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, আপনার কাছে কি ধরনের কোশ্চেন আপনি কি ফ্রিকুয়েন্টলি পান কি পান না সেটা আমি জানতে চাই। সেটা হলো যে ধরুন আপনার এজেন্সি কোনো একটা লিড রিলেটেড বিজনেসের সঙ্গে কাজ করছে, ঠিক আছে। সেখানে আপনার পারফরমেন্স মার্কেটাররা অ্যাড চালায় এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুকে, গুগলে, টিকটকে, যেখানে যারা তাদের অডিয়েন্স মানে অডিয়েন্সরা আছে সেখানে তারা অ্যাড চালায়, ঠিক আছে। এবং সেই অ্যাডের মাধ্যমে তারা লিড জেনারেট করে, ঠিক আছে। তো অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার কি আপনার কাছে কোনোদিন এই মানে অ্যাজ এ ডিজিটাল অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার কাছে কি এই ধরনের কোশ্চেন কখনো আসে যে দেখো আমরা তো বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড চালাচ্ছি এবং সেই অ্যাডের মাধ্যমে আমরা লিডও কালেক্ট করছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট কিন্তু শুধু লিড জেনারেট করা নয়, তাই না? আমাদের টার্গেট হলো লিডকে কনভার্ট করা, সেটাই হলো প্রফিটেবল দেন জেনারেটিং লিড। if we are not converting those leads then it is like zero, the result is zero. Okay, so হ্যাঁ, তো এই ধরনের কোশ্চেন আপনার কাছে কি আসে? ঠিক আছে আসাদ ভাই, যে আমরা তো লিড চালাচ্ছি কিন্তু এট দ্য এন্ড আমরা এটা জানতে পারছি না যে পার্টিকুলার একটা প্ল্যাটফর্ম থেকে আমরা কতগুলো লিড জেনারেট করলাম এবং তার মধ্যে থেকে কতগুলো লিড কনভার্ট হলো। অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলি, যে কেউ যদি ফেসবুক অ্যাডে মানে তাদের ক্যাম্পেইন রান করে বা অ্যাড চালায়, তো ফেসবুক অ্যাড থেকে তারা হয়তো মনে করেন 100টা লিড জেনারেট করলো অ্যাজ এ এক্সাম্পল। তো সেই 100টা লিডের মধ্যে কতটা কনভার্ট হলো, তো এই কোশ্চেন গুলো আপনার কাছে কত ফ্রিকুয়েন্টলি আসে, বা এই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য আপনি কি স্টেপ ফলো করেন, বা এই ডেটা গুলো কিভাবে আপনি কালেক্ট করেন? রাহি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আচ্ছা, মূলত একটু আগেই যে কথাটা আমি বললাম যে আমার কাজের মূল মানে এক কথায় যদি আমি উত্তর দিই, আমার কাজের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে ওই ডেটাগুলো কালেক্ট করা, যেই ডেটাগুলো দিয়ে আমি প্রমাণ করতে পারবো আমি ক্লায়েন্টের জন্য কতটুকু রেভিনিউ জেনারেট করে দিচ্ছি, সেখান থেকে আমি কত টাকা খরচ করতেছি এবং দিন শেষে ক্লায়েন্টের কাছে কত টাকা প্রফিট রয়ে যাচ্ছে। সো এক কথায় যদি আমি উত্তর দিই, তার মানে হচ্ছে আমাকে এই প্রশ্নটাই আমার চাকরিটা বাঁচায় রাখছে। সো এই প্রশ্নটাই হচ্ছে মানে আমার কোর জব। আচ্ছা, সো আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, সেই প্রশ্নটা আমি কেন বললাম যে খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তার কারণ হচ্ছে যে এই প্রশ্নটার মধ্যেই আসলে আমার জব মানে
জবের মেইন অবজেক্টিভটা লুকায় আছে। সো আমাকে প্রথম যে কাজ, এটা শুধু নট অনলি পারফরমেন্স মার্কেটার, আমার এজেন্সির প্রত্যেকটা মানুষ আমাকে প্রথম যে প্রশ্নটা করবে যে আচ্ছা নেক্সট উইকে আমার ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সো কোন মানে তুমি আমাকে সেই ম্যাট্রিক্সগুলো দাও যেগুলো দিয়ে অথবা আমাকে ওই ডেটাটা দাও বা ওই রিপোর্টটা দাও যে রিপোর্টটা দিয়ে আমি ক্লায়েন্টকে এক কথায় বুঝাই দিব উইথ এভিডেন্স যে আমি ওর জন্য আমি $2000 রেভিনিউ জেনারেট করছি, $1200 খরচ করছি এবং $800 তাকে আমি প্রফিট করে দিছি। একটু যদি এর সাথে আমি অ্যাড করি ইন মানে ইয়েতে মানে ইন মানে এই আমাদের যে এখন 2025 সাল চলতেছে, এই 2025 সালে অ্যাকচুয়ালি আসলে আপনাকে এই কোয়েশ্চেনটার জবাবই সবসময় দিতে হবে। আপনি আগে আমরা যখন স্টার্ট করছি, মানে আমি নিজেও যখন এই কনভার্সন ট্র্যাকিং 2018-তে স্টার্ট করি, ঠিক আছে, 17-18 দিকে স্টার্ট করি, তখন থেকে এখন যদি আমি চিন্তা করি, তখন হচ্ছে ট্র্যাকিংটা সেট আপ করে দিলাম, শেষ। মানে ডেটা যাচ্ছে, প্রমাণ করে দিছি ডেটা যাচ্ছে, দ্যাটস এনাফ। ক্লায়েন্ট স্যাটিসফাইড। এখন ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড না। ক্লায়েন্ট এখন বলে ভাই তুমি আমাকে ডেটা এনে দিছো, এইটা একটা প্লাগইনও করতে পারে, এই কাজটা একটা অ্যাপও করতে পারে, তোমার ম্যাজিকটা কি? ওয়াই শুড আই পে? আমার ম্যাজিকটা হচ্ছে ওইখানে যে আমি ওকে প্রপার উত্তরটা দিতে পারি যে ভাই দেখো, একটা অ্যাপ তোমাকে এই উত্তর দিতে পারবে না $2000 খরচ করে, মানে $2000 রেভিনিউ জেনারেট করতে আমার $1200 খরচ হয়েছে, ঠিক আছে। সো লাস্ট যে মেজার সামিট, হয়তো দেখছেন, লাস্ট যে মেজার সামিট ছিল, এই মেজার সামিটে কিন্তু আগে আমাদের যে কনসেপ্টগুলো ছিল রোয়াস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এই কনসেপ্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে এখন কিন্তু নতুন যে কনসেপ্টটা আসতেছে সেটা হচ্ছে পোয়াস, প্রফিট অন অ্যাড স্পেন্ড। সো আগের সেই রিটার্ন অন অ্যাড স্পেন্ডের যুগ কিন্তু এখন নাই। 2025 সালে এসে আপনি যখন ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করবেন, এই অ্যানালিটিক্স ফিল্ড নিয়ে কাজ করবেন, আপনার এখন মানে আমার একটা আগের পডকাস্টে আমি বলছিলাম যে ইফ ইউ হ্যাভ কিউরিয়াস মাইন্ড, আপনি ডেটা অ্যানালিস্ট হওয়ার যোগ্যতা রাখেন। বাট এখন 2025-এ এসে আমি এটার সাথে আরো একটা জিনিস অ্যাড করি, if you don't have this kind of মানে questions in your mind, what makes you profitable, ঠিক আছে, আপনি এই লাইনে আসতে পারবেন না। বিকজ এখন আপনাকে বিজনেস এখন কিন্তু আগের মতো শুধুমাত্র অল কাইন্ড অফ র্যান্ডম কোয়েশ্চেন নিয়ে পড়ে নাই, ওরা স্পেসিফিক কোয়েশ্চেন নিয়ে পড়ে আছে এবং সেই স্পেসিফিক কোয়েশ্চেনগুলো রিলেটেড টু ইয়োর প্রফিট, রিলেটেড টু ইয়োর ডলার, মানে ডলার স্পেন্ড, এবং রিলেটেড টু ইয়োর অ্যাবিলিটি টু মেক প্রফিট ফর ইয়োর ক্লায়েন্টস। সো আশা করি যে মানে এইখানে যে এই যে আপনার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা খুব মানে খুবই কোর একটা কোয়েশ্চেন ফর এনি ডেটা অ্যানালিস্ট, for any aspirant fresh ফ্রিল্যান্সার শব্দটা বলবো না, ফ্রিল্যান্সারটা আমি আসলেও পছন্দ করি না, মানে এনি ফ্রেশ যারা নতুনভাবে এই সেক্টরে কাজ শুরু করতে চায়, ডেটা অ্যানালিসিস সাইডে কাজ শুরু করতে চায়, তাদেরকে আমি বলবো ভাই এই প্রশ্নের উত্তর ইউ হ্যাভ টু নো, ঠিক আছে, যে আমার কোন প্রশ্নের জবাব দিতে হবে। এজেন্সিতে যাই, কাস্টমার মানে আপওয়ার্কে কাজ করি, ফাইবারে কাজ করি, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, কন্ট্রাক্টর হিসেবে কাজ করি, যেটা খুশি সেটা দিয়ে কাজ করি, কোন প্রশ্নের জবাব মানে আমাকে দিতেই হবে, অন্য কোনোটা দেই না দিই, দ্যাট ইজ আমাকে এইটা বলে দিতে হবে ভাই তোমার $2000 মানে রেভিনিউ জেনারেট করতে আমার $1200 খরচ হয়েছে, সো তোমাকে আমি $800 প্রফিট করে দিচ্ছি। আচ্ছা, খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন। আসলে আরেকটা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি কি এই ফিল্ডে তো মোটামুটি 10-12 বছর ধরে আপনি কাজ করছেন, তাই না? তো সাধারণত আমরা যখন কোনো লিড রিলেটেড বিজনেসের সঙ্গে স্পেসিফিক ভাবে কথা বলি, লিড রিলেটেড বিজনেসের জন্য স্পেসিফিক ভাবে
ভাবে কথা বলি, তখন তারা সাধারণত তাদের লিড কোনো একটা সিআরএম এ স্টোর করে, এবং সেই সিআরএম এই তারা লিডের বিভিন্ন স্টেজ মেনটেন করে, যে একটা লিড কি ইনিশিয়াল স্টেজে আছে, কি প্রসেসিং স্টেজে আছে, কি কনভার্টেড হয়ে গেছে, সব জিনিস, ঠিক আছে? তো এখন অনেকে আমাকে এই ধরনের কোশ্চেন করে, বা অনেক, আপনি এই ধরনের কোশ্চেন পান কিনা আপনার এই থেকে, সেটা হলো যে আসাদ, আমাদের একটা ক্লায়েন্ট আছে যারা মনে করেন সাপোজ যে কোনো একটা সিআরএম, লেটস অ্যাজিউম হাবস্পট, ঠিক আছে? হাবস্পট একটা সিআরএম, সেখানে তারা তাদের লিড মেনটেন করছে, ঠিক আছে, বা লিড গুলো স্টোর রাখছে, এবং সেই জায়গায় তারা লিডের স্ট্যাটাস চেঞ্জ করে, ঠিক আছে? এখন আপনি কি ধরনের কোশ্চেন পান যে মনে করেন যে আচ্ছা, এখন আমরা এই যে লিডের যে স্ট্যাটাস চেঞ্জ হলো, তো এই স্ট্যাটাস চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিছু ইভেন্ট নিতে চাই, আদারওয়াইজ আপনি 100টা লিডের মধ্যে কটা কনভার্ট হলো আপনি এই ইনফরমেশন পাবেন কিভাবে? কেন কি আপনার তো সমস্ত লিডের ডেটা আপনার সিআরএম এ আছে, তাই না? এখন অনেক সময় এরকম দেখা যায় যে কিছু সিআরএম এ আপনি কিন্তু কোনো স্পেসিফিক ওয়েতে বা কোনো সোজা সাপটা ওয়েতে আপনি ডেটা কালেক্ট করতে পারেন না। হ্যাঁ, একটা ওয়ে হয় যে আপনি সিএসভি ফাইল ডাউনলোড করে নিলেন, করার পর আপনি ওখান থেকে ম্যানুয়ালি চেক করছেন, তো সেটা কিন্তু টিডিয়াস প্রসেস। আপনার যদি মনে করেন খুব একটা বড় বিজনেস হয়, যে ওটা আসলে কখনো অ্যাকসেপ্টেবল না কোন এজেন্সি, কারণ একটা এজেন্সি যে পরিমাণ ক্লায়েন্ট হ্যান্ডেল করে ওরকম একটা, হ্যাঁ, এটা সম্ভব না, এটা ম্যানুয়ালি সম্ভব না, তাই না? তো এই ধরনের বিজনেস সিআরএম এর ক্ষেত্রে যেটা আমি সাধারণত কোশ্চেন পাই, আপনি পান কিনা আমি আমার একটা কিউরিওসিটি আছে, সেটা হলো যে অনেক সময় অনেকে কোশ্চেন করে যে রাহি ভাই, আমরা এরকম সিআরএম থেকে কি ওয়েব হুক বলে একটা টার্ম তারা ইউজ করে, এই ওয়েব হুকের মাধ্যমে কি আমরা ডেটা কালেক্ট করতে পারি, বা লিডের যে যখন ডেটা মানে স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে, তো সেই স্ট্যাটাস রিলেটেড কি কোনো ইভেন্ট আমরা পেতে পারি কিনা, ঠিক আছে? তো আপনার কেরিয়ারে আপনি যে ধরনের এজেন্সির সঙ্গে কাজ করেছেন, তো সেখানেও কি আপনি এই ধরনের সিমিলার কোশ্চেন ফেস করেছেন কিনা, যে আচ্ছা এরকম কিছু করা যায় কিনা? বা আমি এরকম শুনেছি অনেক ব্লগ আর্টিকেলে বা ভিডিওতে দেখেছি যে ওয়েব বুক বলে একটা জিনিস হয়, সেখান থেকে আমরা ডেটা কালেক্ট করি, তো এই ধরনের কোশ্চেন আপনার কাছে আপনি ফেস করেছেন কিনা? ইনফ্যাক্ট আসলে আমরা যত লিড জেন ওয়েবসাইট নিয়ে কাজ করি, মেজরিটি কেসেই আমাদের এই কোয়েশ্চেনটার মানে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? নট অনলি দ্যাট, এটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় ব্যাপারটা এরকম না, আমাদেরকে ডেটাটা কালেক্ট করেও দিতে হয়, ঠিক আছে? উই আর বাউন্ড যে আমাদেরকে এটা কালেক্ট করতেই হবে, আদারওয়াইজ আমাদের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা ফুলফিল হয় না। আমি শুরুতেই যে কথাটা বলছি যে আমাদের বা আমার কোর অবজেক্টিভ, আমার জবের কোর অবজেক্টিভ হচ্ছে আমি $2000 রেভিনিউ জেনারেট করে দিছি। এখন রেভিনিউ যে জেনারেট করে দিছি, আমি তো যখন ওয়েবসাইটে লিড কালেক্ট করতেছি, এই লিড কালেক্ট তো এটা কনভার্ট হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে? সো এটার তো কোনো এভিডেন্স নাই। সো আমার কিন্তু জবটা হচ্ছে দিন শেষে আমি উইথ এভিডেন্স ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমি তোমার জন্য $2000 রেভিনিউ জেনারেট করে দিছি। সো আমি এই ডাটাটা পাবো কোত্থেকে? কারণ আমার মানে আমি তো ফ্যাক্টস এন্ড ফিগারস নিয়ে কথা বলবো, তাই না? অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট এটাই হওয়া উচিত। এখন আমি আন্দাজে যদি বলি যে মানে মন গড়া কথা বললে তো আর কেউ বিশ্বাস করবে না, ঠিক না? তো আমি এখন ধরেন কথার কথা 100 লিড জেনারেট করলাম, এখন আমি বললাম ধরে নেই যে 100 লিডের মধ্যে 1% হচ্ছে আমার কনভার্সন রেট। এই যে ধরে নেই কথাটা, ক্লায়েন্ট কিন্তু হ্যাপি হবে না। না, ক্লায়েন্ট বলবে ভাই ধরে নেওয়াটা আর দরকার নাই, তুমি আমাকে রিয়েল ডেটা দেখাও। তুমি অ্যাড চালাইছো, যেই 100 লিড জেনারেট করছে অ্যাড চালায়, সেই 100 লিডের মধ্যে থেকে কয়টা লিড কনভার্ট হইছে ফাইনালি, সেইখান থেকে আমার রেভিনিউ কত টাকা, কত ডলার, তোমাকে আমি কত ডলার দিছি, এবার বাংলা কথায় আমারে বুঝাই দাও যে তুমি আমার জন্য কত টাকা, কত ডলার প্রফিট জেনারেট করছো। সো এই ডেটাটা যদি আমাকে প্রথমে এই রেভিনিউ ডেটাটা যদি আমাকে বের করতে হয়, তাহলে এই রেভিনিউ ডেটা কোথায় আছে? আমার কাছে তো মানে ওয়েবসাইটে তো এই রেভিনিউ ডেটা নাই, বা কালেক্টও আমি করতে পারতেছি না। তাহলে এই রেভিনিউ ডেটা আছে কিন্তু আমার সিআরএম এ। যখন এগ্রিমেন্ট সাইন হচ্ছে, ক্লায়েন্টের সাথে যখন এগ্রিমেন্ট সাইন হচ্ছে, তখন কিন্তু ওটা বোঝা যাচ্ছে যে এত ডলারের মানে এগ্রিমেন্ট সাইন হয়েছে। এখন যখন এই জিনিসটা হচ্ছে, তখন আমাদেরকে কি আমরা এখন যে কাজটা করি সেটা হচ্ছে কি, ওয়েব হুক দিয়ে আমরা জেপিআর এর ডেটাটাকে ক্যাচ করি। জেপিআর এর ডেটাটা ক্যাচ করে সেই ডেটাগুলোকে আমরা
মানে আমাদের মানে আইদার জেপিআর এর সাথে যদি ডিরেক্ট মানে জেপিআর এর তো ডেফিনেটলি গুগল অ্যাডস এর সাথে ইন্টিগ্রেশন আছে, বাট ওখান থেকে ডেটাটাকে আমরা কালেক্ট করে আমরা দুইটা কাজ করি। এক হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশনের জন্য আমরা এটা গুগল শিটে স্টোর করি, আর হচ্ছে গিয়ে আমরা এই ডেটাটাকে আমরা ডিরেক্টলি গুগল অ্যাডসে রিপোর্ট করি অফলাইন কনভার্সন ট্র্যাক করার জন্য। ঠিক আছে, সো অফলাইন কনভার্সন ওই যে যেমন আপনি যে কথাটা বললেন যে একটা লিডের তো কয়েকটা স্টেজ থাকে, প্রসেসিং স্টেজ থাকে, কোয়ালিফাইড স্টেজ থাকে, তারপর কনভার্টেড স্টেজ থাকে, মানে বেসিক এই কয়েকটা স্টেজ তো থাকে। সো এই সময়টাতে আমরা যে কাজটা করি যে আচ্ছা ঠিক আছে আমার মানে আমরা যখন ফাইনালি কনভার্ট হচ্ছে এইটা আমি গুগল অ্যাডসকেও রিপোর্ট করতেছি, প্লাস বা ফেসবুক অ্যাডসকেও রিপোর্ট করতেছি, মানে অ্যাড প্ল্যাটফর্মকে রিপোর্ট করতেছি, এডিশনালি এটা আমরা গুগল শিটে স্টোর করে রাখতেছি। ঠিক আছে, এখন এই ডেটাটা যখন আমার গুগল শিটে স্টোর থাকতেছে, দিন শেষে আমার কাছে কিন্তু একটা র ডেটা আছে, কত রেভিনিউ জেনারেট করছে, কোন কোন ক্লায়েন্টের থেকে রেভিনিউ জেনারেট করছে, তারা তাদের সোর্স অফ মানে লিডটা কি। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়, যেমন আপনি হাবস্পটের কথা বললেন, বা আরো অনেক সিআরএম প্ল্যাটফর্ম আছে, জোগো আছে, তারপর পাইপড্রাইভ আছে, গো হাই লেভেল আছে, অনেক সিআরএম আছে। এখন সব সিআরএম এ কি আপনি ওয়েবসাইট থেকে ডিরেক্টলি জিসিএল আইডি পাঠাইতে পারবেন, বা জিপিআর আইডি বা যে ক্লিক আইডিটা সেই আইডিটা তো পাঠাইতে পারবেন না। ঠিক আছে, কখনো পাঠাইতে পারবেন, কখনো পাঠাইতে পারবেন না। সো চ্যালেঞ্জ ইজ যে আপনি যখন এই ডেটাটাকে মানে আপনি রেভিনিউ ডেটাটাকে, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এই রেভিনিউ ডেটাটাকে এক্সট্র্যাক্ট করা। ঠিক আছে, আমি সেটা সিআরএম থেকে হয়তো এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতেছি, এবং আমি ফার্দার মানে অ্যানালাইসিসের জন্য বা ফার্দার আমাদের রেকর্ডের জন্য এই ডেটাটাকে আবার আমরা গুগল শিটে স্টোর করতেছি। আবার মজার ব্যাপার হচ্ছে যখনই আমরা ডেটাটাকে মানে ওয়েবসাইট থেকে আমরা যখন ডেটাটা কালেক্ট করতেছিলাম, যখন প্রথম এটা লিড হিসেবে জেনারেট হয়েছিল, জেনারেটেড লিড হিসেবে যখন জেনারেট হয়েছিল, তখনও কিন্তু আমরা একই কাজ করছিলাম, যেটা আমরা গুগল অ্যাডসকেও পাঠাইছিলাম বা অ্যাডস প্ল্যাটফর্মকেও পাঠাইছিলাম, প্লাস আমরা এইটা একটা গুগল শিটেও স্টোর করে রাখছিলাম। এখন আমরা যে কাজটা করি যে যদি জিসিএল আইডিটা ডিরেক্টলি আমরা মানে ওয়েব হুকে যদি অ্যাভেলেবেল থাকে ওই ডেটাটাকে কালেক্ট করে ওইটা সহ আমরা পাঠিয়ে দিচ্ছি, কারণ ওখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে এই অ্যাডটা ইয়ে থেকে আসছে, মানে গুগল অ্যাডস থেকে আসছে। অথবা যদি এটা পসিবল না হয়, সিআরএম এই ডাটা নাই, কোনোভাবেই এই ডাটা আনা পসিবল হচ্ছে না, এখন আমি কি করব? দিতে তো হবে, দিতে হবে। ক্লায়েন্ট তো আর সেটা বুঝবে না যে তুমি কোথা থেকে নিবে, সে এন্ড রেজাল্ট চায়, এন্ড রেজাল্ট চায়। ঠিক আছে, সো তখন আমরা কি করি, তখন আবার ওই আমরা আমাদের প্রথম যে গুগল শিটটা বানাইছিলাম যেখানে আমরা ডেটাগুলোকে প্রথমে স্টোর করে রাখছিলাম, সেইখানে গিয়ে সেই ডেটার সাথে ক্রস ম্যাচ করে যে এই ডেটাটা কনভার্ট হয়েছে, এই ডেটাটা আমার ওই গুগল শিটের মধ্যে কোথায় আছে, ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে আমরা খুঁজে বের করি, দেন ওখান থেকে আমরা জিসিএল আইডিটা বা আমাদের সোর্স ডেটা আমরা কালেক্ট করে দেন আমরা আবার গুগল অ্যাডস এর কাছে পাঠাই অফলাইন কনভার্সন হিসেবে, সো দ্যাট গুগল অ্যাডস ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমার কয়টা মানে আমি যে লিডগুলো জেনারেট করে দিয়েছিলাম সেই লিডগুলো থেকে কয়টা কনভার্ট হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে যদি আমরা এই কাজটা করি এবং এই অফলাইন কনভার্সনের উপরে যখন আমাদের অ্যাডটাকে যখন অপটিমাইজ করা হয়, গুগল অ্যাডস কিন্তু গুগল মানে জানে না এমন কিছু নেই। আপনার লাইফে অনেস্টলি আপনি নিজে কতটুকু চিনেন এটা তার থেকে বেশি ও জানে আপনার সম্পর্কে। ঠিক আছে, সো আপনাকে ও মানে আপনার কোন প্রোডাক্ট লাগবে না লাগবে ও আপনাকে দেখাই দেবে। সো ন্যাচারালি আপনি যখন এই ধরনের অডিয়েন্সটাকে বিল্ড করতে পারবেন যে আমার ফাইনালি কনভার্টেড যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটাকে উপর বেস করে আমি আমার অ্যাডটাকে অপটিমাইজ করতে চাচ্ছি, অ্যাডের পারফরমেন্স ভালো হয়ে যায়, সিপিসি অনেক কমে যায়, অ্যাডের রিটার্ন অন অ্যাড স্পেন্ড অনেক বেটার হয়ে যায়, দেন যেহেতু রিটার্ন অন অ্যাড স্পেন্ড বেটার হয়ে যায়, কস্ট কমে যাচ্ছে, সো আমাদের প্রফিট অন অ্যাড স্পেন্ডও অনেক বেটার হয়ে যায়। তো এখন এই যে প্রসেসটা বললাম এইখানের মধ্যে কিন্তু এই যে প্রথম যে ইয়েটা যে আমরা রিপোর্ট করা
গুগল অ্যাডসের কাছে রিপোর্ট করা, আমাদের মানে ওয়েব হুক দিয়ে আমরা ডেটাটাকে কালেক্ট করে নিয়ে আবার দেখা যায় যে মানে আমরা সিআরএম থেকে ওয়েব হুক দিয়ে কালেক্ট করে দেন আবার আমরা ইয়েতে পাঠিয়ে দিচ্ছি, কি বলে অ্যাড প্ল্যাটফর্মে পাঠাচ্ছি। হ্যাঁ, অ্যাড প্ল্যাটফর্মের এগেইনস্টে ওখানে পাঠাচ্ছি, আবার নিজেদের রেকর্ড মেইনটেইন করতেছি। এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু পুরোটা অটোমেটিক। এর মধ্যে কিন্তু মানে এরকম নাই যে প্রতিদিন শেষে আমি এরকম একটা কাজ করতেছি। হ্যাঁ, বিকজ আমি মানে যদি শুধু আমার একটা এজেন্সির কথা বলি, আমি অস্ট্রেলিয়ান এজেন্সিতে একটা এজেন্সিতে আমি 12টা ক্লায়েন্ট হ্যান্ডেল করি। তো আমি 12টা ক্লায়েন্ট হ্যান্ডেল করে যদি আমাকে এইটা খালি চিন্তা করেন যে আমি 12টা ক্লায়েন্টের মানে এই গুগল শিট প্রতিদিন 1 ঘন্টা করে আমি যদি সময় দিই, আমার প্রতিদিন 12 ঘন্টা কাজ করতে 12 ঘন্টা এমনিতেই চলে যাবে। শুধু মানে এই মানে ইয়ের জন্য আমি ভাই আমার ট্র্যাকিং সেটআপ করব কখন, বাদ বাকি কাজ করব কখন? এটা পসিবল না। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার ইজ এ হিউজ ইস্যু ইন রিগার্ডস টু মানে ডেটা অ্যাকুরেসি উইথ দ্য রাইজ অফ মানে আপনার প্রাইভেসি পলিসি এবং আদার থিংস। ক্লায়েন্ট এখন কিন্তু খুব মানে প্রচন্ড রকমের কনসিয়াস হয়ে গেছে যে ভাই, এবং আমি অনেস্টলি বলতে কি একটা লিড যদি এদিক ওদিক হয় মানে মিটিং এ আমাদের খবর করে ছেড়ে দেয়। আমরা যদি ওকে বলি যে ভাই তোমার এই লিডটা ইয়ে থেকে আসছে, গুগল অ্যাডস থেকে আসছে, আমাদের কিন্তু প্রমাণ করতে হয় যে গুগল অ্যাডস থেকে আসছে। তো কেমনে প্রমাণ করবো আমি? মানে এটা তো মেশিনের কাছে ইনফরমেশন আছে, আমি এটার প্রমাণটা কি? আমাকে ওই লিডের লিস্ট রেডি করে ক্লায়েন্টকে দিতে হয় যে দিস আর দ্য লিডস যেগুলো গুগল অ্যাডস থেকে আসছিল, এখন তুমি এগুলোকে কনভার্ট করছো, ফাইনালি কনভার্ট করছো, সো আমরা তোমাকে এত ডলার জেনারেট করে দিছি এগেইনস্ট ইওর স্পেন্ডিং এত ডলার। ঠিক আছে, সো এটাই আর কি অবভিয়াসলি। আচ্ছা আসল ভাই, আচ্ছা আপনি খুব সুন্দর একটা অ্যান্সার দিলেন যে আপনার মানে অ্যান্সারের মাধ্যমে আমি বুঝলাম যে আপনার যদি লিড রিলেটেড বিজনেস হয়, সেখানে যদি আপনাকে পুরো একটা লিডের জার্নি ক্যাপচার করতে হয়, there is a certain point where you have to collect the data using webhook, right? মানে আমি webhook ইউজ করে আমার লিডের যে পুরো জার্নিটা আছে সেটা আমি ক্যাপচার করতে পারবো, আমি অ্যাকর্ডিংলি আমি ক্লায়েন্টকে বলতে পারবো যে আমার পার্টিকুলার একটা অ্যাড থেকে বা পার্টিকুলার একটা ক্যাম্পেইন থেকে আমি কত লিড জেনারেট করছি এবং তার মধ্যে তার এগেইনস্টে কত লিড কনভার্ট হচ্ছে, তবেই না ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি কতটা রেভিনিউ তাকে জেনারেট করে দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন আপনি এই প্রসেসটা বলার সময় একটা জিনিস আপনি মেনশন করেছেন, সেটা হলো যে গুগল শিটেও আপনি ডেটাটাকে নেন, মানে অ্যাড প্ল্যাটফর্মে পাঠানো ছাড়াও আপনি গুগল শিটেও কিন্তু ডেটাটাকে স্টোর করেন। তো ফর দ্য পারপাস দ্যাট অনেক সময় কি হয় যে আমরা সিআরএম এ যে ক্লিক আইডি, জিসিএল আইডি, ডাব্লিউবি রেড আইডি, জিবি রেড আইডি বা এফবিসিএল আইডি ফেসবুকের ক্ষেত্রে, এগুলো আমরা স্টোর করতে পারি না। তাহলে আমরা কেমন করে জানবো যে পার্টিকুলার লিডটা অ্যাড থেকে এসেছে? তার জন্য আপনি গুগল শিটে ডেটা নিয়ে তারপর অ্যাজ এ অফলাইন কনভার্সন আপনি সেই পার্টিকুলার প্ল্যাটফর্মে আপলোড করেন, তাই না? আচ্ছা, এখন অ্যাজ এ এজেন্সি ওনার, বা আপনি অলরেডি অনেক এজেন্সির সঙ্গে কাজ করেছেন এবং অলরেডি 3টা এজেন্সির সঙ্গে অলরেডি কর্মরত, তাই না? এখন আপনার কাছে আমি অনেস্ট অ্যান্সার চাই, সেটা হলো যে এই যে আপনি ডেটাটা গুগল শিটে রাখছেন, স্টোর করছেন, তাই না? তো এটা কতটা স্কেলেবল বা এটা কতটা প্রফেশনাল? Is there any other way of collecting this data in any other tool that Google provide, like BigQuery, right? বা আমি গুগল শিটে যদি ডেটাটাকে নিয়ে আসার পর সেই র ডেটার উপর কি আমি কোনো অ্যানালিসিস করতে পারবো? মানে আমি কোনো এসকিউএল কোয়েরি রান করতে পারবো, বা আমি সেই ডেটা থেকে কোনো কিছু এক্সট্রাক্ট করতে চাই, এই ধরনের জিনিসগুলো আমি করতে চাই, তাই না? তো এই জিনিসটা কি আমাকে গুগল শিটে আমার মানে খুব একটা কি প্রফেশনাল হবে? বা মেন ফ্যাক্টর হলো যে এটা কি স্কেলেবল, মানে একটা সার্টেন পয়েন্ট অফ দি, আমি যতদূর জানি একটা সার্টেন পয়েন্ট অফ দি গুগল শিট তার ডেটা অ্যালাউ করে, সার্টেন অ্যামাউন্ট অফ রো সে অ্যালাউ করে, তার বিয়ন্ডে কিন্তু সে অ্যালাউ করে না, তাই না? তো এরকম যদি আপনাকে একটা স্কেলেবল সলিউশন তৈরি করতে হয় কোনো একটা এন্টারপ্রাইজ ক্লায়েন্টের জন্য, তখন আপনি কি ধরনের স্টেপ ফলো করেন? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি যেটা কথাটা বলছেন এটা একদমই ট্রু, এবং আই
ক্যান নট এগ্রি উইথ ইউ মোর যে দ্য সলিউশন, যে গুগল শিটে যে সলিউশনটা, এই সলিউশনটা মোটেও স্কেলেবল একটা সলিউশন না। বিকজ মানে এটা একটা প্রথম লিমিটেশন যেটা, সেটা হচ্ছে কি একটা সার্টিন ইয়ে পর্যন্ত, একটা সার্টিন কি বলে রো পর্যন্ত এটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে, তারপরে কিন্তু এটার সাপোর্ট দিবে না, ঠিক আছে? সো এই যে বিষয়টা যে একটা সার্টিন ইয়ে পর্যন্ত মানে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন, তারপর আর কি ডেটা কালেক্ট করতে পারবেন, আপনি বারবার করে কি চেঞ্জ করবেন বা ডেটাবেস চেঞ্জ করবেন, ঠিক আছে? এইটাই তো সর্ট অফ লাইক ডেটাবেসই আমাদেরকে মেইনটেইন করতে হয়। তো এই জিনিসটা কি বারবার চেঞ্জ করা পসিবল? বা অনেক ক্ষেত্রে পসিবল হয়, অনেক ক্ষেত্রে পসিবল হয় না। কখনো কখনো এরকম হয় যে পুরনো ডেটা, অনেক পুরনো ডেটা এখন 6 মাস বা 1 বছর পর আমাদেরকে নতুনভাবে আবার আরেকটা শিটে সেট করতে হচ্ছে, আগের পুরনো ডেটাগুলোকে আর্কাইভ করে ফেলতে হচ্ছে, বা ওই ডেটা থেকে আমাদেরকে হয়তো কোনো কিছু একটা ডেটা আমাকে পুরনো কিছু একটা অবশ্যই 2-3 বছর আগে আমার এই পিরিয়ডে কি রকম সেল এসেছিল সেটা আমার ডেটা অ্যানালিসিস করতে হবে। আমি ওই সমস্ত কেসে কি এটা আমরা ইউজ করতে পারবো না, বিকজ এইটা কিন্তু একটা পুরোপুরি একটা কমপ্লিট ডেটাবেস না। হ্যাঁ, এটা গুগল শিট, একটা ডেটাবেস না, এটা একটা গুগল শিট। আপনাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? সো এটার লিমিটেশন আছে, ডেফিনেটলি লিমিটেশন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে বিগ কোয়েরি, নট অনলি বিগ কোয়েরি, সলিউশন হচ্ছে এনি ডেটা স্টোরেজ সলিউশন। তার মধ্যে ফ্রি এবং স্কেলেবিলিটির দিক থেকে বিগ কোয়েরি হচ্ছে, আমি বলবো যে মানে গুগলের প্রোডাক্টের প্রতি আমার, আপনি এমনিতেও জানেন আমার একটা ফ্যাসিনেশন আছে বা সফট কর্নার আছে। সো গুগলের প্রোডাক্ট হিসেবে বিগ কোয়েরিকেই আমি বেশি প্রাধান্য দিই, ঠিক আছে? সো আপনি বিগ কোয়েরিতে টেবিলের মধ্যে জিনিসগুলোকে সেট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা তাহলে এটা কি স্কেলেবল? ডেফিনেটলি এটা স্কেলেবল, বিকজ এইটা এখন একটা ডেটাবেস, আমি ওখানে এসকিউএল কোয়েরি রান করতে পারতেছি, আমি ওটা দিয়ে ওই মানে ওই ডেটাটাকে আমি ট্রান্সফর্ম করতে পারি। এটা একটা র ডেটা, যে র ডেটাটাকে আমি ট্রান্সফরমেশনের মাধ্যমে আমি ডেটা থেকে একটা ইনফরমেশন ক্রিয়েট করতে পারি, যেই ইনফরমেশনটা আমাকে বলে যে এই ঘটনা ঘটছে, তুমি এই স্টেপ নাও, সেটাকে আমি ভিজুয়ালাইজ করতে পারি। এখন আমি যদি র ডেটা থেকে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করি, যখন যেটা আমরা এখন নর্মালি করি, সেটা হচ্ছে গিয়ে কি মোর অর লেস লাইক অপারেশনাল অ্যাক্টিভিটি। মানে আপনি বিজনেসে তো মানে কয়েক ধরনের অ্যাক্টিভিটি আছে, অপারেশনাল অ্যাক্টিভিটি, ট্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্র্যাটেজিক্যাল অ্যাক্টিভিটি। বাট যখন আমরা উত্তরগুলো দিই তখন কিন্তু এটা মানে স্ট্র্যাটেজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমরা যেতে পারি না যখন আমরা গুগল শিটটা ইউজ করি, ঠিক আছে? পারি না কথা ঠিক না, পারি, বাট ওয়ার্ক অ্যারাউন্ড, অনেক ওয়ার্ক অ্যারাউন্ড ইউজ করে তারপরে হয়তো করতে হয়। বাট এই যে ট্রান্সফরমেশনটা, ডেটা ট্রান্সফরমেশনটা, এই ডেটা ট্রান্সফরমেশনের প্রসেসটা কিন্তু অনেক ইজি হয়ে যায় যখন আমরা এটা বিগ কোয়েরিতে করতে পারি, ঠিক আছে? সো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? সেই জন্য আমাদেরকে গুগল মানে আমাদের ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েব হুক দিয়ে যখন মানে আমার সোর্স থেকে যখন ডেটাটা কালেক্ট করতেছি, এই ডেটাটাকে কালেক্ট করে দেন আমরা ডিরেক্টলি যদি কোনো একটা টেবিলে, বিগ কোয়েরির কোনো একটা টেবিলে যদি আমরা ডেটাবেসে আমরা যদি জিনিসটাকে রাখতে পারি, স্টোর করতে পারি, দেন ওখান থেকে কিন্তু আমরা ওটাকে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করতে পারি এবং আমরা ওটাকে অনেক বেটার প্রেজেন্টেবল ওয়েতে, বেটার ইনফরমেটিভ ওয়েতে আমরা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে পারি। যেমন আমি একটা সিম্পল উদাহরণ যদি আমি বলি, যখন আমরা ডায়মন্ড খুবই ভ্যালুয়েবল একটা জিনিস, তাই না? তো ডায়মন্ড কিন্তু মাটির নিচ থেকে ওই রকম ফর্মে পাওয়া যায় না, তাই না? তো ডায়মন্ড কিন্তু একটা র মেটেরিয়াল হিসেবে পাওয়া যায়, যেটা অত চকচকাও থাকে না, অত সুন্দর শেপও থাকে না। র মেটেরিয়ালটাকে নিয়ে এসে ফ্যাক্টরিতে সেটাকে কি হয়, ঘষা মাজা করা হয়, একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসা হয়, তারপর সেটাকে প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করা হয়, তবে কিন্তু ডায়মন্ডের এত দাম ডিমান্ড, তাই না? তাহলে আমরা এই প্রসেসটা তখনই করতে পারবো যখন আমাদের কাছে র মেটেরিয়াল থাকবে, মানে র ডেটা থাকবে। সেটা আমি ঘষা মাজা করে আমি সেই জায়গা থেকে এমন কিছু ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবো যেটা একটা বিজনেসের কাছে ডায়মন্ডের থেকেও বেশি ভ্যালুয়েবল, তাই না? তো এইরকম পাওয়ার কিন্তু আমার গুগল শিট হয়তো আমাকে নাও দিতে পারে, কিন্তু বিগ কোয়েরি আমাকে এই পাওয়ারটা দেবে বা এই
ফিচার্সটা আমার জন্য এনেবল করবে, যে জায়গায় আমি কি করব, আমার র ডেটাটা থেকে আমি বিভিন্ন ট্রান্সফরমেশন বা বিভিন্ন টেবিল বা বিভিন্ন কোয়ারি রান করে সেখান থেকে ভ্যালুয়েবল ডেটা বের করে নিয়ে এসে আমি আমার ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবো, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিল অফ এ ডেটা অ্যানালিস্ট, তাই না? আমার যেটা মনে হয় আসলে আমি আই ডোন্ট নো হোয়াট ডু ইউ থিংক। একদমই আপনি মানে এই কথাটাই বলছেন, আমার মনের কথাটাই বলছেন। ইনফ্যাক্ট আসলে মানে ডেটা অ্যানালিস্টের কাজ শুধুমাত্র ডেটা কালেকশন না, হ্যাঁ, ওর কাজ হচ্ছে মেজরিটি কাজ হলো ডেটা অ্যানালিসিস পার্টটা। কেন কি এই 2025 সালে বা আগামী যে ফিউচার আসছে এই 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 সময়ে ডেটা কালেকশন পার্টটা হয়তো ধীরে ধীরে অটোমেশন হয়ে যেতে পারে, তাই না? হয়ে যাচ্ছে অলরেডি, হয়েও যাচ্ছেও। কেন কি মার্কেটে অনেক প্লাগইন বেরিয়ে যাচ্ছে, অ্যাপ বেরিয়ে যাচ্ছে, এআই চলে এসেছে, ঠিক আছে? সো দে ক্যান ইজিলি, আজকে ভাবেন গুগল কিন্তু ইজিলি জিটিএম এর মধ্যে একটা এআই কে ইন্টিগ্রেট করে দিতে পারে, তাই না? এবং সেই এআই ওরা কাজ করতেছে। আপনি লুকার স্টুডিওতে দেখছেন যে অলরেডি ওরা এআই কে ইন্টিগ্রেট করে দিছে, শুরু করেছে। তো তারা এরকম মনে করেন এআই কে আপনি বললেন যে আমাকে একটা জিএ4 এর ট্যাগ তৈরি করে দাও, এআই কিন্তু সুন্দর করে আপনি গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করে ফেলবে, তাই না? তো এই পার্টটা কিন্তু ধীরে ধীরে অটোমেশন হয়ে যাবে। কিন্তু এই যে র ডেটা নিয়ে আসার পর যে অ্যানালিসিস পার্টটা আপনি করছেন সেটা কিন্তু আপনি খুব ইজিলি এআই দিয়ে রিপ্লেস করতে পারবেন না। হোয়াট ইজ দ্য রিজন? কারণ বিভিন্ন বিজনেসের রিকোয়ারমেন্ট এবং তাদের মানে অ্যানালিসিস প্রসেস বা প্যাটার্ন যেটা বলেন সেটা কিন্তু ডিফারেন্ট। একটা বিজনেসের সঙ্গে আপনি কিন্তু আরেকটা বিজনেসের মিলাতে পারবেন না, তাই না? যে একটা কোয়ারি বা একটা টেবিল আপনি বিগ কোয়ারি তৈরি করেছেন, সেই টেবিলটা আপনি অন্য বিজনেসের ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে, তাই না? কখনোই হয় না, আমার দেখা হবেও না, 90% কেসে এটা হবেও না, তাই না? তো আমার একটা সেকেন্ড কোশ্চেন আপনার কাছে আসাদ ভাই, যে এই ফিল্ডে যারা এখন মনে করেন আপনাদের মতো যারা এই ফিল্ডে অনেকদিন ধরে কাজ করছেন, তাদের দেখে যারা ইন্সপায়ার হয়ে এই ফিল্ডে আসবে এবং কাজ করতে চাইবে, তো তাদের জন্য এই বিগকোয়েরি বা ওয়েবহুক বা যেই বলেন লিড রিলেটেড বিজনেসের জন্য এইসব মানে নলেজ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা তাদের কেরিয়ারে এটা কি ধরনের এফেক্ট ফেলবে, বা আপকামিং যারা যে কাজগুলো আসবে ইন ফিউচারে সেই কাজে তারা কিভাবে এই নলেজ গুলো তাদেরকে হেল্প করবে, এই কোশ্চেনটা আমি আপনার কাছে জানতে চাই। এখন রাহি ভাই এই প্রশ্নের উত্তরটা যদি দেই, আমি অনেস্ট উত্তরটা যদি আমি দেই, আমাকে মানুষজন গালিগালাজ করবে। কেন আমি বলি, এখন সবাই আপনারা যখন মানে এই যে বিভিন্ন ধরনের মানে আমি এখন কোর্সের কথা নিয়ে আসবো, ঠিক আছে? আমাকে কেউ গালিগালাজ করে না। যারা ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করায়, দেশি বিদেশি হোয়াট এভার যেটাই বলেন না কেন, সবার একটা ধারণা হচ্ছে ভাই আমি ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতেছি, আমার মনে হয় কোডিং স্কিল দরকার নেই। ভাই বিশ্বাস করেন এটার মতো মিথ্যা কথা পৃথিবীতে আর কিছু নেই। মানে এই লোভ আমাকেও দেখাইছিলেন আপনারা, অনেকেই আমাকে এই লোভ দেখাইছিল। মানে ইনফ্যাক্ট অনেকে ডিজিটাল মার্কেটিং এ আসে এই ভেবেই যে এই ফিল্ডে কোনো কোডিং নেই, কোডিং দরকার নেই। ভাই বিশ্বাস করেন, মানে আল্লাহ আমার উপর রহমত করছিলেন যে যেহেতু আমি আমার মানে এই জার্নিটা আমি শুরু করছিলাম HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে, যার কারণে আমি জানে বেঁচে গেছি। অনেস্টলি বলতে গিয়ে আপনি যখনই কাজ করতে যাবেন, প্রথম আপনাকে যে জিনিস নিয়ে আপনার মানে অ্যাটলিস্ট নলেজ থাকতে হবে, দ্যাট ইজ কোডিং স্কিল। এটা আপনার থাকতেই হবে, এটা নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে এই যে ওয়েব হুক বা একটা মানে ডেটা সোর্স কিভাবে কাজ করতেছে, একটা ডেটার সাথে আরেকটা ডেটা কিভাবে কানেক্টেড হচ্ছে, এই ইনফরমেশনটা আপনার জন্য আসলে কতটুকু জরুরি। এখন আমি উত্তরটা এইভাবে না দিয়ে যদি আমি এইভাবে উত্তরটা দেই, ধরেন আপনি মানে আপনি একটা মানে আপনি যে কোনো একটা জিনিস তৈরি করবেন, ঠিক আছে? আপনি থিওরিটিক্যালি জানেন যে এই জিনিসটা এইভাবে তৈরি হয়, প্র্যাকটিক্যালি জীবনে কোনোদিন করেন নাই। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই প্র্যাকটিক্যালি এই জিনিসটা তৈরি করা মানে করছেন নিজের হাতে, এটা আপনার জন্য কতটুকু জরুরি? আচ্ছা, ঠিক আছে? ওটা যেরকম জরুরি, এই ওয়েব হুক, বিভিন্ন ডেটা কানেক্টর, কিভাবে ডেটা কানেক্টরগুলো তৈরি হয়,
কোন প্রসেসে একটা প্ল্যাটফর্ম আরেকটা প্ল্যাটফর্মের সাথে এপিআই হ্যান্ডশেক করে, কিভাবে করে একটা আরেকটা মানে একটা প্ল্যাটফর্ম আরেকটা প্ল্যাটফর্মের সাথে কথা বলে, কমিউনিকেট করে, এই জিনিসটা আপনার জন্য জানাটা ঠিক ততটুকুই জরুরি। আপনি যদি এই জিনিসটা না জানেন, ঠিক আছে, আপনি তো ডেটা কালেক্টই করতে পারবেন না। মানে আপনি হয়তো মুখস্থ মানে জিটিএম বলে ফেনা তুলে ফেলতেছেন। ভাই আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কালকে যে জিটিএম ওই যে গুগল অপটিমাইজ যেটা ছিল, হ্যাঁ, গুগল অপটিমাইজ হঠাৎ করে একদিন এসে বললো না যে আমরা সানসেট করে দিচ্ছি গুগল অপটিমাইজ। গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্সও সানসেট করে দিয়েছে। এখন কালকে সকালে আপনি যদি উঠা বলেন যে ভাই আমি জিটিএম সানসেট করে দেব, ঠিক আছে, তো যারা মানে আমি যদি শুধু এইটার উপরে ফোকাস থাকি তাহলে আমার অবস্থা কি হবে? আমাকে তো চাকরি হারায় রাস্তায়, দ্বিতীয় দিন থেকে আমার মনে করেন সিম্পল, বিকজ আমি তো আমার ভাত শেষ, আমি তো জিটিএম ছাড়া কিছু জানি না, তাই না? হ্যাঁ, আমি না জানতে পারি সেটা অপরাধের কিছু না, বাট প্রশ্ন হচ্ছে যে আমাকে এই কোর বা বেস আইডিয়াটা, কারণ আমাকে জানতেই হবে যে ডেটা কিভাবে একজনের সাথে আরেকজন কথা বলে, ডেটা কিভাবে একজনের সাথে আরেকজন কানেক্ট করে, কিভাবে সোর্স ডেটা কালেক্ট করতে হয়, সোর্সটা কি, কোন জায়গা থেকে আমি জিনিসটাকে কালেক্ট করব, একটা এন্ড পয়েন্ট থেকে আরেকটা এন্ড পয়েন্টে কিভাবে ডেটাটা ক্যারি হচ্ছে, একটা এন্ড পয়েন্ট আরেকটা এন্ড পয়েন্টের কাছে ডেটাটাকে যখন নিয়ে যাচ্ছে কি ফরম্যাটে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, এই ইনফরমেশনগুলা আমি যদি না জানি, বেস কোর কনসেপ্টগুলো যদি আমি না জানি, ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি জানি যে ফেসবুক বা ধরেন যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে হলে আমার এই ডেটা লেয়ারের মধ্যে এই প্যারামিটার থাকে, এই প্যারামিটার দিয়ে আমি কালেক্ট করে নিলাম। নট অনলি গুগল অ্যাডস, মানে আই মিন নট অনলি লিড জেনারেশন, বাট যদি আমি বলি ই-কমার্সও যদি বলি একই, হ্যাঁ। তো আমি কি করলাম, আমি মুখস্থ বিদ্যা, আচ্ছা ঠিক আছে, জিএফ4 বলছে এইভাবে আমাকে স্কিমা পাঠাও, ফেসবুক বলছে এইভাবে আমাকে পাঠাও, গুগল অ্যাডস বলছে এইভাবে আমাকে পাঠাও, ও কালেক্ট করে নিল। কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট অ্যাবাউট একটু ক্রিটিক্যালি যদি আমি চিন্তা করি, এখনকার বিজনেস তো আর মানে ডিরেক্ট ইয়ে নাই, এখন মার্কেটিং তো চ্যানেলগুলো অনেক হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এক এক মার্কেটিং চ্যানেল থেকে আপনার ডেটা আসতেছে। এখন মানে আপনার এই যে লিড জেনারেশনের কেসেও সিআরএম এ ডেটা যাচ্ছে, এখন সিআরএম এ আপনি জিটিএম কানেক্ট করতে পারবেন না? সে অবশ্যই না। আপনি সিআরএম এ জিটিএম কেমনে কানেক্ট করতে দিবেই না, কারণ কি ওটা একটা সফটওয়্যার টুল, একটা ওখানে থোড়ি আপনার জিটিএম ওখানে কানেক্ট করতে দিবে। হ্যাঁ, আপনাকে বলবে ভাই তুমি আমার থেকে ডেটা কালেক্ট করতে চাও, আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েব হুক দিয়ে আমার থেকে ডাটা কালেক্ট করো। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি যদি নাই জানেন ওয়েব হুক এটাকে খায় না মাথায় দেয়, বা ওয়েব হুকটাকে কল করতে কেমন করে হয় সেটা কিভাবে হয়, বা ইভেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে এই ওয়েব হুকটা আপনি কিভাবে করে ইয়ে করবেন, মানে এই ওয়েব হুকটা কিভাবে করে আপনি তৈরি করবেন, বা ওয়েব হুকটা আসলে কনসেপ্টটা কি, আপনি যদি এইটাও যদি আপনার ন্যূনতম আইডিয়া না থাকে। এখন আমি আপনাকে বললাম, একটু আগেই বললাম যে আমরা ওয়েব হুক দিয়ে জেপিআর এর ডাটাটাকে আমরা এক্সট্রাক্ট করে ওখান থেকে আমরা ডেটা ফিল্টারিং করে আমার যা যেটা দরকার এটা আমরা গুগল অ্যাডস এর কাছে পাঠাচ্ছি, অথবা কখনো আমরা গুগল শিট থেকে টেনে নিচ্ছি, ফাইনালি গিয়ে আমরা আমাদের র ডেটাটাকে আবার মানে আরেকটা গুগল শিটে আমরা ইয়ে করতেছি, কি বলে ডেটা ডাম্প করতেছি, যেখান থেকে হয়তো আমরা আবার অন্যভাবে ডেটাটাকে আমরা গুগল অ্যাডস এর সাথে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো মানে সোর্সটা তো হচ্ছে গিয়ে যে ওই ওয়েব হুক, আপনি ওয়েব হুকই জানেন না, মানে ওয়েব হুক জিনিসটা কি সেটাই আপনি জানেন না, খায় না মাথায় দেয় সেটাই আমি জানি, সেটাই আপনি জানেন না। তো আপনাকে তো মানে আপনি ডেভেলপার না হইতে পারেন, বাট আপনার তো এই ন্যূনতম আইডিয়া থাকতে হবে যে ডকুমেন্টেশনটা পড়বো কেমনে। কারণ আপনি ডকুমেন্টেশন না পড়লে, কারণ পৃথিবীর সমস্ত প্ল্যাটফর্মের কাজ যে আপনি জানবেন নট নেসেসারিলি 90%ই আপনি জানবেন না, 99%ই আপনি জানবেন না, আপনাকে ডকুমেন্টেশন পড়ে শিখতে হবে। তো আপনি যখন ডকুমেন্টেশন পড়বেন তখন আপনাকে বুঝতে হবে যে আচ্ছা কোর কনসেপ্টগুলো তো সেম, এবার এই কোর কনসেপ্টটাকে নিয়ে এসে আপনি ওইটার উপর অ্যাপ্লাই করে দেন আপনাকে ওয়ার্ক অ্যারাউন্ড বের করে নিতে হবে। 90% কেসেই কিন্তু আপনার কাছে কোনো ক্লিয়ার কাট অ্যানসার নেই। আচ্ছা, সো যেহেতু ক্লিয়ার কাট অ্যানসার নাই, আপনাকে কিন্তু
মানে এই যে এই জিনিসগুলা যে ওয়েব হুক, মানে এই ধরনের টেক স্টেকগুলা, ঠিক আছে, অটোমেশনের জন্য বলেন আর আপনার ট্র্যাক মানে ডেটা প্রসেসিং এর জন্য বলেন, ডেটা কালেকশনের জন্য বলেন, ইভেন তো আপনি যদি বলেন ডেটা প্রেজেন্টেশনের জন্য, আপনাকে জানতেই হবে, ঠিক আছে, এটা ছাড়া কোনো অপশন নাই। এখন কথার কথা ধরেন আমি আপনাকে বললাম যে মানে আমি ধরেন এমন এক ক্লায়েন্টের কাজ করি, মহা ক্রিপ্টার বা ধরেন খুব মানে সেনসিটিভ ক্লায়েন্ট, যে তার সিকিউরিটি নিয়ে এতই বেশি কনসার্ন, সে কোনো থার্ড পার্টি টুল ইউজ করতেই রাজি না, কোনো কানেক্টর সে ইউজ করতে রাজি না, ঠিক আছে। এখন সে বলতেছে যে আমি ভাই মানে আমরা হয়তো ওকে বললাম যে ভাই আমি তোমাকে মানে আমরা কানেক্টর দিয়ে তোমার ডেটাগুলো কালেক্ট করব। সে বললো না ভাই আমি তো কানেক্টরে বিশ্বাস করি না, ও থার্ড পার্টি আমার কি না কি ডেটা নিয়ে নিবে আমি জানি না, ঠিক আছে। এখন আপনাকে বললো যে ভাই আপনি আমাকে কানেক্টর বানাই দেন। আপনি যদি কানেক্টর বানাইতে চান, আপনি কি করতে হবে? আপনাকে তো অ্যাট লিস্ট ওই এপিআইটা পড়তে জানতে হবে। অবশ্যই। আপনি যদি এপিআই পড়তেই না জানেন, তাহলে আপনি কিভাবে ডেভেলপারকে বুঝাবেন ভাই আমার এই ডাটা দরকার? অবশ্যই বুঝাইতে তো পারবেন না, মানে তৈরি করা পরে তৈরি করতে হবে না, আপনি আগে নিজে বোঝেন তবে না বুঝাতে পারবেন আরেকজনকে, তাই না? ডেভেলপার তো নিশ্চয়ই আর বইসা নাই যে ভাই আপনার মার্কেটিং অ্যানালিটিক্স এর এপিআই কি কাজ করে সেই জিনিস তো সেটার জন্য ওর সময় নাই, ঠিক আছে। এই জন্যই আপনাকে রাখা হয়েছে যে আপনি যেন ওকে বুঝাইতে পারেন, আপনি যেন ডকুমেন্ট তৈরি করে দিতে পারেন যে ভাই দেখো এই হচ্ছে আমার ডকুমেন্ট, এই ডকুমেন্ট অনুযায়ী তুমি আমাকে এপিআই তৈরি করে দিবা, এই কি বলে কানেক্টর তৈরি করে দিবা। এখন কথা হচ্ছে যে আপনি ডকুমেন্টটা তৈরি যদি না করতে পারেন, আপনি যদি পড়তেই না পারেন যে আপনার ইয়েটা এই কি বলে আপনার মানে ওয়েব কি বলে আপনার এপিআই ডকুমেন্টেশনটা যদি পড়তেই না পারেন, কি ডেটা এখান থেকে অফার করতেছে সেটাই যদি আপনি না জানেন, তা আপনি কিভাবে করে ইয়েকে বুঝাবেন? এইটা মানে এই জিনিসটা মানে শুধুমাত্র এইটা বলবো না যে এটা ইম্পর্টেন্ট, এটা আসলে এখন মানে নেসেসারি হয়ে গেছে, ঠিক আছে। মানে এখন চায়ের সাথে চিনি কতটুকু ইম্পর্টেন্ট যদি জিজ্ঞেস করেন সেইরকম আর কি। আচ্ছা মানে এটাই। সো আচ্ছা আসল ভাই, আমার কাছে আরেকটা কোশ্চেন আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হলো যে আমরা এতক্ষণ দুটো পার্ট নিয়ে কথা বললাম, মানে একটা ডেটা অ্যানালিস্টের থ্রু আউট তার ক্যারিয়ারে যে বিষয়গুলো নিয়ে কাজ করে, সেটা হলো ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালিসিসের জন্য আমরা বিগ কোয়েরি যেখানে নিয়ে গিয়ে আমরা বিভিন্ন রকম অ্যানালিসিস করতে পারি, প্রসেসিং পার্টটা আমরা দেখলাম। এখন আমার আরেকটা কোশ্চেন আছে, আচ্ছা আসল ভাই এই যে আমরা করার পর একটা মনে করেন ভ্যালুয়েবল ডেটা বার করলাম সাপোজ, ঠিক আছে, এখন অ্যাজ এ এজেন্সিরা এই ডেটাটাকে তো ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে হবে, তাই না? সে তো আর এরকম গুগল শিট নিয়ে গিয়ে ক্লায়েন্ট বলতে দেখো গুগল শিট, এটা তো নট প্রফেশনাল ওয়ে না, প্রফেশনাল ওয়ে নাই, তাই না? সো এখন আমি অ্যাজ এ আপনি তো এই মনে করেন এজেন্সির সঙ্গে কাজ করেন, সেখানে তারা ভিজুয়ালাইজেশনের জন্য বা ডেটাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য বা বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করার জন্য বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিপোর্ট তৈরি করার জন্য কি ধরনের টুল ইউজ করে, বা এবং এই টুলটা আমাদের 2025 এবং তার বিয়ন্ডে এই টুলগুলোর ডিমান্ড কি রকম, এই কোশ্চেনটা আমি আপনাকে জানতে চাই। এখানে আসলে আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি ধরেন আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য অনেক টুল আছে, আচ্ছা এক একটা টুল এক এক ভাবে কাজ করে, কিন্তু মানে এইটাকে যদি আপনি কম্পেয়ার করেন এজেন্সির পয়েন্ট অফ ভিউ থেকে, এজেন্সির পয়েন্ট অফ ভিউটা থাকে কি যে আমি কস্ট কমাবো, বেস্ট আউটপুট বের করব। এখন আপনি যদি পাওয়ার বিআই ইউজ করতে যান, আপনাকে পয়সা খরচ করতে হবে, হ্যাঁ, মানে সিঙ্গেল ইউজারের জন্য ডেফিনেটলি এটা ফ্রি, বাট যখনই আপনি এটাকে মানে এন্টারপ্রাইজ সলিউশন এজেন্সি তো আর সিঙ্গেল ইউজার হবে না, তাই না? সো তাকে এন্টারপ্রাইজে যাইতে হবে এবং তাকে পয়সা খরচ করতে হবে, ঠিক আছে। তারপরে আপনি যদি মনে করেন মেটাবেস নিয়ে যদি মেটাবেস দিয়ে আপনি তৈরি করবেন, মোর অর লেস আপনাকে পয়সা খরচ করতে হবে। আপনি যেই সলিউশনেই যান না কেন
হুম, যখনই কমপ্লিট সলিউশনের দিকে যাবেন তখনই আপনাকে পয়সা খরচ করতে হবে। হুম, ঠিক আছে? হুম, এখন কোয়েশ্চেন হচ্ছে যে একটা এজেন্সি যখন মানে একটা সার্ভিস প্রোভাইড করবে, এই হুম, ধরনের একটা সার্ভিস প্রোভাইড করবে, কোনো হুম, এজেন্সিকে কিন্তু মানে কোনো ক্লায়েন্ট কখনো আহ, সে রিপোর্ট কিভাবে দিচ্ছে সেটার জন্য পয়সা দেয় না, হুম, কেউই দিবে না। সে না, বলবে যে আমি তোমাকে অ্যাড চালানোর জন্য পয়সা দিব। এখন হুম, অ্যাড ট্র্যাকিং এর জন্য এজেন্সিকে পয়সা দিবে না, ডেটা হুম, প্রসেসের জন্য পয়সা দিবে না, আবার হুম, ভিজুয়ালাইজেশনের জন্য আলাদা করে পয়সা দিবে না। হুম, এখন এজেন্সি তখন চিন্তা করবে কি আমি আমার কস্টকে কমাবো, কিন্তু হুম, কস্ট কমাইতে গিয়ে আমি তো কোয়ালিটিটা ডাউন করতে পারবো না। ডাউন করতে পারবো না। তো আমার হাতে ওরকম অপশন কি আছে হুম, যেই অপশনটা দিয়ে আমি একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল তৈরি করব। এইবার আসেন হচ্ছে যে আমি কেন বললাম যে বিজনেস হুম, ইন্টেলিজেন্স। হুম, অন্যান্য যত প্ল্যাটফর্ম এখন পর্যন্ত আমি ইউজ করছি, ধরেন আপনি পাওয়ার বিআইও যদি বলেন, ঠিক আছে, হুম, এমন কোনো প্ল্যাটফর্ম নাই, বাকি সবগুলো হচ্ছে কিন্তু আপনার এই ধরনের প্ল্যাটফর্ম যেখানে একটা মানে যেটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। আচ্ছা, কিরকম যে আপনার একটা ডেটা রিপোর্ট আপনার সামনে প্রেজেন্ট আছে, হুম, আপনি হুম, এটাকে মানে বিভিন্ন রং টং চেঞ্জ টেঞ্জ করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, হুম, ঠিক আছে, আপনার সামনে ওই প্রেজেন্টেশনটাই আছে, আর কিছু নেই। না, হুম, এখন আমি যদি প্রশ্ন করি যে মানে আমি যখন আমরা যখন ধরেন স্ট্র্যাটেজিক লেভেলে মানুষজনকে যখন হ্যান্ডেল করি, এখন হুম, ধরেন আমি আম, আমরা নতুন কোনো ক্যাম্পেইন চালাবো, হুম, আমার এজেন্সি সে বলল যে ওকে ফাইন, আমরা ব্ল্যাক ফ্রাইডের জন্য ব্ল্যাক ফ্রাইডের জন্য ক্লায়েন্টের কাছে স্পেশাল আমাদের কিছু অফার চাই, যে আচ্ছা, ব্ল্যাক হুম, ফ্রাইডেতে আমরা এই ধরনের ক্যাম্পেইন চালাবো, এটার জন্য আমাদের এই ধরনের বাজেট দরকার, এই জন্য হুম, আমাদের এই ধরনের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমরা করতে চাই, হুম, ঠিক আছে। হুম, তো এই রকমের জিনিস যখন আমরা প্রেজেন্ট করতে যাব, তখন হুম, দুইটা রাস্তা আছে। এক হচ্ছে গিয়ে দেখো ভাই, লাস্ট ইয়ারে আমরা ব্ল্যাক ফ্রাইডে হয়েছে, তখন আমরা এই ধরনের কাজকর্ম হ্যাঁ, করছিলাম, এই ধরনের স্ট্র্যাটেজি নিছিলাম, সেই হুম, অনুযায়ী আমাদের এরকম ডেটা এরকম হুম, হুম, ইয়ে আসছে, রেজাল্ট আসছে, হুম, তো এই বছরে আমরা এক্সপেক্ট করতেছি যে এই ধরনের রেজাল্ট আসবে, আসবে, হ্যাঁ, ঠিক আছে। সো হুম, ওইটার উপরে আমাদের ভিজুয়ালাইজেশন হচ্ছে এরকম, যেটা হুম, ওয়ান ওয়ে, যে আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম যে গত বছর আমাদের 10% আসছে, এই হুম, বছর যদি 10% ইনক্রিজ হয়, ঠিক আছে, হুম, ট্রাফিক যদি 10% ইনক্রিজ করে, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের এরকম একটা সেল আসবে, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটা এটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশন, ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি হুম, ক্লায়েন্টের কাছে কমিউনিকেট করতেছি, ক্লায়েন্ট এখানে কিন্তু ফিডব্যাক দেওয়ার অপশন নেই। না, ক্লায়েন্ট কিন্তু বলতে পারবেন আচ্ছা হোয়াট ইফ এইটা 10% না হয়ে 8% হয়, তাহলে কি আচ্ছা, আমার ইয়ে হয়, তাহলে কি আমার মানে ইউজারের ইনপুট নেওয়ার কোনো অপশন নেই অপশন নেই। বেসিক্যালি। ম্যাক্সিমাম ইয়েতেই কিন্তু এই মানে এটা হচ্ছে একটা রিপোর্টিং টুল, আপনি আচ্ছা, ওখানে রিপোর্ট করতেছেন, ওয়ান হুম, ওয়ে কমিউনিকেশন, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছি, হুম, ডেটা কমিউনিকেট করতেছি, দ্যাটস ইট, হুম, আর কিছু না। হুম, এখন হোয়াট ইফ যদি আমি বলি যে আমি ক্লায়েন্টের কাছ থেকে ইয়ে নিতে চাই, ফিডব্যাক নিতে চাই, এবং হুম, সেই অনুযায়ী আমি রিয়েল ডেটার উপর প্রজেক্টেড ডেটা দেখাতে চাই, যেটাকে আমরা সিনারিও অ্যানালাইসিস বলি। এবং হুম, এই ধরনের সিনারিও অ্যানালাইসিস ইনস্ট্যান্টলি আমি যদি আমার একটা ক্লায়েন্টের সামনে হুম, ইনস্ট্যান্টলি ওকে দেখাই দিতে পারি, ও যখন আমাকে বলতেছে যে তুমি বলতেছো 10%, হোয়াট অ্যাবাউট 8%, হুম, আমার যদি গ্রোথ 8% হয়, তাহলে কি আমাদের এক্সপেক্টেড যে প্রফিট সেটা কি আসতেছে, হুম, বা এক্সপেক্টেড যে রেভিনিউ সেটা কি আসতেছে, হোয়াট ইজ হুম, আওয়ার ব্রেক ইভেন পয়েন্ট, যে কোন পয়েন্ট পর্যন্ত গেলে মানে গ্রোথটা কোন পয়েন্ট পর্যন্ত গেলে আমি যে এডিশনাল কস্টটা দিতেছি সেটা আমার কাভার হবে, ইজ ইট 5% অর 6%, হুম, অথবা যদি সুপার বুম হয়, আমার মানে কতগুলো পারচেজ হইতে পারে, আমার কি ক্যাপাসিটি আছে, যে তুমি তো হুম, মানে অ্যাড চালাই খালাস। হুম, এখন ব্ল্যাক ফ্রাইডেতে আমার যে ক্যাপাসিটি, তুমি এখন আমাকে বললা ভাই তোমার মানে আমি তো ক্লায়েন্ট এনে দিছি, এবার প্রোডাক্ট দাও, আমার কাছে প্রোডাক্ট দেওয়ার ক্ষমতা নাই, না, মানে তাহলে আমি মানে এটার যদি গ্রোথ সুপার লেভেলের গ্রোথ হয়, 10-এর জায়গায় 15% হয়, আমি কি তাহলে সেটাকে কাভার দিতে পারবো, আমার কি সেই পরিমাণ ক্যাপাসিটি আছে, ঠিক হুম, আছে। এই যে কোয়েশ্চেনগুলা এখন মিটিং এর মধ্যে আপনাকে এই কোয়েশ্চেন করছে অল অফ এ সাডেন, আপনি তো জানেন না, না,
তাই না? স্ট্র্যাটেজিক লেভেলের মানুষজন যখন ধরেন একটা সিইও, সে যখন আপনাকে প্রশ্ন করবে সে তো ডেফিনেটলি নিশ্চয়ই আপনাকে ওই মানে একেবারে ওই যে ক্যাম্পেইন লেভেলের কোয়েশ্চেন তো ডেফিনেটলি আপনাকে অবশ্যই করবে না। সে আপনাকে স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন করবে এবং তার কোয়েশ্চেন হবে এই ধরনের কোয়েশ্চেন। তো আপনি তখন যদি ইনস্ট্যান্ট তাকে চেঞ্জেসটা আপনার ড্যাশবোর্ডে দেখাই দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ক্লায়েন্টটা আপনার প্রতি লয়াল হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে না? অবশ্যই। যদি আপনার ক্লায়েন্ট আপনার প্রতি লয়াল হয় তাহলে আপনার চাকরিটাও বেঁচে যায়। ঠিক আছে, এবং তার আপনাকে একটা রেসপেক্টিভ পজিশনে সে ইন ফিউচারে দেবে, আপনার প্রত্যেকটা ডিসিশন সে গুরুত্ব করে শুনবে। রাইট। তো এই মানে ফাংশনালিটিটা একমাত্র লুকার স্টুডিও আপনাকে দিতে পারবে। আর কোনো প্ল্যাটফর্মে আমি আজ পর্যন্ত দেখি নাই এই ধরনের বিজনেস ইন্টেলিজেন্স তৈরি করার ফাংশনালিটি আছে। হ্যাঁ আছে, নাই কথাটা ঠিক না, বাট এটা অনেক ডিফিকাল্ট ওয়েতে আপনাকে করতে হবে। আপনি মানে ওখানে আপনার অনেক ডেভেলপারের ইনভলভমেন্ট লাগবে, অনেক ধরনের কোডিং ইনভলভমেন্ট লাগবে, অনেক ধরনের মানে এবং যে আদার যে ইনভলভমেন্টগুলো লাগবে সেগুলো হবে পেইড। আর আপনি এখানে একটা ফ্রি টুল ইউজ করতেছেন যেটা দিয়ে মানে ফ্রিতে আপনি ক্লায়েন্টের কাছে এমন একটা ইমপ্রেশন তৈরি করতেছেন যে ভাই আমি ছাড়া তোমার কোনো গতি নেই। সিমিলার টাইপ লাইক যেমন গুগল অপটিমাইজ ছিল। এক্স্যাক্টলি। আরো কিন্তু এবি টেস্টিং এর টুল আছে, কিন্তু অপটিমাইজ ইজ দ্য বেস্ট। এন্ড মানে এখন পর্যন্ত আমি সিআরও নিয়ে আজকে প্রায় বেশ 3-4 বছরের উপরে হয়েছে কাজ করতেছি। তো আমি এখনো পর্যন্ত গুগল অপটিমাইজের মতো একটা টুল আজ পর্যন্ত পাইনি। আমি আরো অনেকগুলো প্ল্যাটফর্ম ইউজ করছি। আমি মানে আপনি যদি বলেন যে জোহোর একটা এরকমই আছে, জোহো সেন্স, তারপরে আপনার ইয়ের আছে ক্রেজি এগ, নীল প্যাটেলের আছে ক্রেজি এগ। সো এই ধরনের আরো অনেক, বাট দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট। আপনি যেটার সাথে মানে কথা বলতে পারতেন, যে আপনি ডিরেক্টলি কথা বলতে পারতেছেন, যে গুগল টু গুগল আপনি কথা বলতে পারতেছেন, আপনার জিটিএম আপনার ইয়ের সাথে কথা বলতেছে, এই যে আপনার মানে লুকার স্টুডিওর সাথে মানে নট এই যে আপনার গুগল অপটিমাইজের সাথে কথা বলতেছে, এবং এই ডেটাটাকে আপনি যে কোনো এন্ড পয়েন্টে পাঠাইতে পারতেছেন, আপনার ইচ্ছা মতো পাঠাইতে পারতেছেন। মানে অন্যান্য প্ল্যাটফর্ম তো এরকম সুবিধা আপনাকে দিতে পারবে না, এখনো পারে নাই, আমি দেখি নাই এখন পর্যন্ত একটা টুলও দেখি নাই। সো সিমিলারলি আপনি লুকার স্টুডিওর, ঠিক আছে, মানে লুকার স্টুডিওকে যতই আমরা মনে করি এটা মানে একটা রিপোর্টিং টুল, ন্যাচারাল রিপোর্টিং টুল, টু বি ভেরি অনেস্ট, একটা রিপোর্টিং টুল কিভাবে একটা এজেন্সিকে মানে এজেন্সির মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লায়েন্টকে সার্ভাইভ করাইতে পারে সেটার এক্সাম্পল কিন্তু একটু আগে আমি দিছি, এবং এটা একটা রিয়েল এক্সাম্পল। কোনো আমার এই এজেন্সির কনভার্সিও মানে যেখানে আমি কাজ করি সেইখানকারই একটা এজেন্সির ঘটনা আমি বলতেছি, এবং রিয়েল ঘটনা আমি বলতেছি, যেই মিটিংয়ে আমি প্রেজেন্ট ছিলাম, এবং সেটার জন্য আমি $500 এই একটা কাজের জন্য আমি $500 এডিশনাল বোনাস পেয়েছিলাম, শুধু ওই একটা মিটিংয়ে এই একটা কাজ করছিলাম। যে ক্লায়েন্ট যখন, কারণ ক্লায়েন্টের ব্যাপারটা ছিল হচ্ছে এরকম যে ওখানে নতুন ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর জয়েন করছে। এখন তার সে আগে যেখানে কাজ করত তার একটা মানে ওন চয়েসের একটা এজেন্সি ছিল, সে চাইছিল এই এজেন্সিটাকে সে এইখানে নিয়ে আসতে, মানে নতুন যে ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতেছি তাকে আমাদেরকে রিপ্লেস করে তাকে দিতে। এবং এটা একটা ব্ল্যাক ফ্রাইডেরই ঘটনা, গত বছর ব্ল্যাক ফ্রাইডের ঘটনা। তো যখন আমাদেরকে প্রেজেন্টেশন দিতে দেয়া হইলো, আমাদের প্রেজেন্টেশন অ্যাজ ইউজুয়াল হইলো, প্রেজেন্টেশন চলতেছে। তো প্রেজেন্টেশনের ইয়েতে যখন আমাকে বলা হইলো যে আমাদের প্রজেকশন যখন আমরা দেখাইলাম যে এই বছরে আমাদের ব্ল্যাক ফ্রাইডে থেকে রেভিনিউ জেনারেশনের টার্গেট হচ্ছে এরকম, ঠিক আছে। তো তার কোয়েশ্চেনটা ছিল যে তোমরা তো এত টার্গেট করছো, ফাইন, সবকিছু ভালোই দেখাচ্ছে, হোয়াট ইফ তোমাদের মানে আমি যদি সিনারিও অ্যানালাইসিস না করি, হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, সবচেয়ে লোয়েস্ট কত যাইতে পারে। তো এখন আমাদের যে অ্যাকাউন্ট ম্যানেজার যিনি, লুৎমিলা তখন অ্যান্সার দিচ্ছে যে মানে আমরা লোয়েস্ট 8%-এ আমরা যাব, ঠিক আছে। এখন ক্লায়েন্ট বলছে তুমি তো আমাকে লোয়েস্টের কোনো ডেটা দেখাও নাই, হোয়াট অ্যাবাউট দি 8% গ্রোথ,
তা আমি ইনস্ট্যান্ট যখন 8% দিয়ে এন্টার মারছি, আমার ফুল ডেটা চেঞ্জ হয়ে গেছে। ক্লায়েন্ট দেখে ফেলছে যে মানে তার খরচ টরচ সবকিছু বাদ দিয়ে তার অ্যানালাইসিসটা কি হবে, কতটা প্রফিট হবে, কি হবে জিনিসটা, ঠিক আছে। এবং ওই একটা স্টেপ আমাদের কন্ট্রাক্ট ওই বছর মানে লাস্ট ইয়ারে আমাদের কন্ট্রাক্ট বাঁচিয়েছে। এবং মানে জাস্ট ওই একটা স্টেপের কারণে, মানে যে ওই মোমেন্টে এই জিনিসটা যদি আমি চেঞ্জ করতে না পারতাম, মানে আমার ক্লায়েন্ট তখন হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, জাস্ট ওই একটা স্টেপ অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে আমাদের সাথে রিটেইন করছে, এবং সেই ক্লায়েন্টে এখনো আমাদের সাথে রিটেইন হচ্ছে। তো এই যে মানে সিম্পল এই একটা জিনিস, এই একটা ফাংশনালিটি আপনাকে একটা ক্লায়েন্টের মানে টোটালি ওই ক্লায়েন্টকে মানে একটা ইয়ে থাকে না যে ওয়াও করে দেয়া, এই ওয়াও এফেক্টটা তৈরি করে দিতে হবে। ঠিক আছে, সো ডেফিনেটলি লোকাল স্টুডিও এমন একটা জিনিস, মানে ভিজুয়ালাইজেশন, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য মানে আমি যদিও গুগলের মানে একটু ফেভারে কথা বলি, কিন্তু তারপরও আমার কাছে এটার কোনো কম্পিটিটর আমি পাই। সো ডেফিনেটলি আমি এক নম্বরে রাখবো লোকাল স্টুডিওকে। দেন আপনি পাওয়ার বিআইকে চিন্তা করতে পারেন, মেটাবেসকে চিন্তা করতে পারেন, আরও বেশ কিছু এরকম টুল আছে। বাট মানে আমি মানে কনসিডারিং কস্ট, ফাংশনালিটি সব কিছু মিলাইলে লুকার স্টুডিও বেস্ট। এখন কোয়েশ্চেন করতে পারেন লুকার স্টুডিওর কি প্রবলেম নাই? আছে, লুকার স্টুডিওর প্রবলেম আছে, বাট আমার এক্স্যাক্টলি সো এটা কখনো মানে কনসিডারিং করাও একটা মনে করেন ক্রাইম, এটা আসলে হয় না। আপনি ফ্রি থেকে আর কত পাবেন? ঠিক আছে, ইনফ্যাক্ট পেড টুলও পারফেক্ট হয় না। যদি আপনি পেড টুল নেন, একটা টুল কখনো 100% পারফেক্ট হয় না। একটা টুলের মধ্যে সব ফিচার থাকতেও পারে না, সম্ভবই না। এবং আরেকটা ব্যাপার আছে, যেই মানে অ্যানালিস্ট, মানে যেই মানে যেই ডেটা অ্যানালিস্ট অ্যাকচুয়ালি এই মানে রিপোর্টটা বানাচ্ছে, তার উপরেও তো অনেক কিছু ডিপেন্ড করে। ওই জন্য বলে না যে আপনি যদি একটা ভালো ড্রাইভারের কাছে একটা ভালো কার দেন, তবে কিন্তু সেই কারটা রেসে যেতে। কিন্তু আপনি যদি একটা ভালো কার একটা খারাপ ড্রাইভারের কাছে দেন, কারটা ভালো হলো সে কিন্তু জিততে পারবে না। ঠিক আছে, তো আপনি একটা মানে ডেটা অ্যানালিস্টের স্কিলটাও এখানে খুব ইম্পর্টেন্ট থাকে, কতটুকু অপটিমাইজড ওয়েতে সে আপনার স্কোর কার্ড তৈরি করতেছে। এখন আপনি প্রত্যেকটা চার্টের জন্য একটা করে টেবিল তৈরি করতে পারেন, সেটা কি মানে আপনার মানে স্কেলেবল? কোয়েশ্চেনটা হচ্ছে এটা আর কি। এখন আপনি টেবিল কিভাবে তৈরি করবেন সেটার জন্য কিন্তু আপনাকে ওই যে আবার বললাম যে আবার কিন্তু গোড়াতে চলে যেতে হবে আপনাকে, যে আপনি টেবিল কিভাবে তৈরি করবেন, টেবিলে কি কি ফিল্ড থাকবে আপনাকে প্রথমেই কিন্তু ডিসাইড করে নিতে হবে। তো এই যে ডিসাইডিং ফ্যাক্টরটা, আপনি যদি মানে এই পুরো জার্নিটা প্রথমেই আঁকতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো আপনি করতে পারবেন না। প্রত্যেক প্লেসে গিয়ে মানে প্রত্যেকটা স্টেপে গিয়ে আপনাকে কিন্তু আবার পিছনে যেতে হবে। আপনি ডেটা ভিজুয়ালাইজ করতে গেছেন, দেখেন যে এই ডাটা মানে আপনার যেই ধরনের ডেটা দরকার ভিজুয়ালাইজ করার জন্য, এই ডাটা আপনার কাছে নাই। এখন আপনি কি করবেন? আবার যাবেন, আবার ব্যাক এন্ডে গিয়ে আবার মানে ডেটা কালেকশনের সবকিছু চেঞ্জ করবেন, অথচ ততদিনে 3 মাস পার হয়ে গেছে, ডেটা আপনি কালেকশনে করে ফেলছেন। এখন ক্লায়েন্ট এক্সপেক্ট করতেছে যে তুমি আমাকে ডেটা দাও, তো এখন আপনি 3 মাস ডেটা কোথা থেকে পাবেন? কালেক্ট করেন নাই যেটা। ঠিক আছে, ওটাই। আচ্ছা আসাদ ভাই, আমি লাস্ট আপনাকে একটা কোশ্চেন করব, আর আপনার বেশি সময় নেব না, আপনার সময় অনেক মূল্যবান আমি জানি। সো লাস্ট একটা কোশ্চেন করব যে আমাদের এই ফিল্ডে যারা নতুন আসছে, বা যারা আমাদের এই পডকাস্টটা দেখার পর যারা এই ফিল্ডে ইন্টারেস্টেড হবে আসার জন্য, তো তাদের জন্য আপনি লাস্ট কি একটা মানে অ্যাডভাইস দিতে চান, বা তাদের আপকামিং ফিউচারে তারা কি ধরনের তাদের নলেজ থাকলে তারা এই মার্কেটে টিকে থাকতে পারবে, বা ইন ফিউচারে যে ধরনের কাজগুলো আসছে সেগুলো করতে পারবে, বা বিভিন্ন এজেন্সিতে যে ধরনের কাজ থাকে সেগুলো তারা খুব সুন্দরভাবে করতে পারবে। তো এই সম্বন্ধে আপনি যদি 2-3টা সাজেশন তাদেরকে দেন, তাহলে হবে। প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, প্রাইমারিলি ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট। এইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কাজ পাবো কিনা, কাজ মানে আদৌ এটার কোনো ডিমান্ড আছে কিনা। ভাই মানে ডেটা অ্যানালিস্টের মানে এই মার্কেটিং অ্যানালিস্ট যেটা আমরা বলি, ঠিক আছে,
এইটার ডিমান্ড কখনো কোনোদিন কমবে না, অ্যাজ লং অ্যাজ পৃথিবীতে মানে অ্যাডস প্ল্যাটফর্ম চলবে বা বিজনেস যতদিন চলবে, মানে বিজনেস যতদিন থাকবে প্রমোশন থাকবে, প্রমোশন যতদিন থাকবে মানে বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মগুলো ততদিন পর্যন্ত সার্ভাইভ করবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। মার্কেট শেয়ার হয়তো ডিফারেন্ট হইতে পারে, গুগলের আজকে মার্কেট শেয়ার ভালো, কালকে হয়তো খারাপ হবে, পরশুদিন আবার ভালো হবে, বাট অ্যাডস প্ল্যাটফর্মই থাকবে। দিন শেষে অ্যাডস প্ল্যাটফর্মের জন্য ওটাকে অপটিমাইজ করার জন্য ডেটাই দিতে হবে। তো এই যে ডেটা দিব, এই ডেটার জন্য ডেটা অ্যানালিস্টকেই লাগবে, যে ডেটা কালেক্ট করতে পারে, ডেটা প্রসেস করতে পারে এবং ডেটা কি বলে ভিজুয়ালাইজ করতে পারে, এক এন্ড পয়েন্ট থেকে ডেটা আরেক এন্ড পয়েন্টে পাঠাইতে পারে। ঠিক আছে, সো আপনাকে ডেফিনেটলি মানে কোম্পানির দরকার হবে, এটা বিজনেসের দরকার বলেন, এজেন্সির দরকার বলেন, সবার দরকার হবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে যদি আপনি মানে আপনি কাজ পাওয়ার জন্য ক্রাইটেরিয়াগুলো কি কি, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, 2018 সালের মানে কনভার্সন ট্র্যাকিং সেক্টর বা ডেটা অ্যানালাইসিস সেক্টর আর 2025 সালের ডেটা অ্যানালিসিস সেক্টর এক না। 2018 সালে আপনি যেভাবে করে মানে যেই স্কিলগুলো নিয়ে আগায় যেতেন, সেই স্কিলগুলা দিয়ে যদি আপনি মনে করেন 2025 সালে আপনি মানে রাজত্ব করতে পারবেন, পুরোপুরি ভুল ধারণা। এখন আপনার মানে কোডিং এমন হয়ে গেছে, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে কোড লিখে দেয়। প্রশ্ন হচ্ছে প্রম্পটটা তো আপনাকে দিতে পারতে হবে, আপনি যদি কোডই না বুঝেন প্রম্পট দিবেন কেমনে, লজিক বুঝাবেন কেমনে, আপনি এনশিওর করবেন কেমনে যে আচ্ছা ঠিক আছে যে মানে মানে এটা আমার কাছে আসছে, আউটপুটটা আমার কাছে আসছে, এটা ঠিক আছে, তাই না? সো আপনাকে প্রথম কথা হচ্ছে কোডিং রিলেটেড নলেজ আপনার লাগবেই, মাস্ট আছে মাস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মানে এটার অর্থ কি এটা যে যারা কোডিং জানেন না তারা করেন না? না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি নিজেও কোডিং সম্পর্কে মানে মানে অত ভালো যে এক্সপার্ট মানে কোডিং করতে পারি ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? 90% কেসই কিন্তু আমার কোড লিখে দেয় হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে কোডটা কিভাবে কাজ করে, আমার কাজ হচ্ছে কোডটা কিভাবে কাজ করে, লজিকটা কি, সেই লজিকটা আমি ঠিকমতো বুঝাইতে পারতেছি কিনা, এবং যেইভাবে করে জিনিসটা আউটপুট দরকার সেই আউটপুটটা নিয়ে আমি কাজে লাগাইতে পারতেছি কিনা, আমার কি দরকার সেটা সম্পর্কে আমার ক্লিয়ার কাট আইডিয়া আছে কিনা। আচ্ছা, এটা এখন প্রশ্ন হচ্ছে যে বলতে পারেন তাহলে আমার কোডিং সম্পর্কে জানার দরকার কি? কোডিং সম্পর্কে এই জন্যই জানতে হবে, আদারওয়াইজ আপনি মানে কোর কনসেপ্টগুলাই জানবেন না, কোর কনসেপ্টটা বুঝবেনই না। সো আপনাকে প্রথম কথা হচ্ছে মানে আপনি এখনকার সময়ে যদি ইয়ে নিয়ে কাজ করতে চান, কি বলে ডেটা কালেকশন শুধু নিয়ে কাজ করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই জাভাস্ক্রিপ্ট জানতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এইচটিএমএল সিএসএস মানে অত দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, এইচটিএমএল এর কিছু পার্ট আপনার দরকার আছে, ঠিক আছে? মানে মানে কোন মানে এলিমেন্টের কনসেপ্ট আপনার থাকলেই মোটামুটি হবে। হ্যাঁ, কিন্তু জাভাস্ক্রিপ্টের এই যে ডম ম্যানিপুলেশন, ডম কিভাবে কাজ করে, কোন থেকে ডেটা এক্সট্রাকশন, হ্যাঁ ডেটা স্ট্রাকচার, মানে আপনার এন্টায়ার জাভাস্ক্রিপ্টের সম্পর্কে কিছু মানে মোটামুটি একটা ভালো আইডিয়া থাকতে হবে আপনার। আপনি কোড লিখতে না পারেন, বাট আপনার কিভাবে কাজ করতেছে এটা নিয়ে খুব ভালো ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এই গেল এক। এবার আসেন হচ্ছে প্রসেসিং। ডেটা প্রসেসিং নিয়ে আপনি যদি কাজ করতে চান, এখন মানে আগে হইলে আমি উত্তর দিতাম হচ্ছে এরকম আপনাকে জিটিএম জানতে হবে, ইয়ে জানতে হবে, এইগুলা আমি ধরে নিচ্ছি যে আপনি মানে এই 2025 সালে যখন আমরা পডকাস্টটা করতেছি, এখানে মোটামুটি অনেকেই আছে যারা মানে মোস্ট অফ জানি, মানে আজকাল ক্লায়েন্টও এগুলো জানেন। হ্যাঁ, সো এইখানের মধ্যে আমি জিটিএম, তারপর বিগ কোয়েরি, তারপর হচ্ছে আপনার লুকার স্টুডিও, এইটা যে আপনার এটা হচ্ছে গিয়ে যে আপনার চা তৈরি করার জন্য দুধ চিনি লাগবে আর পানি লাগবে, এই কথাটা বলার মতো যে আপনার চা তৈরি করতে হইলে মানে আপনার দুধ চিনি পানি এগুলা লাগবে। আপনার আপনি কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করতেছেন, আপনি ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতেছেন, আপনাকে জিটিএম জানতে হবে, আপনাকে জিএ4 জানতে হবে, আপনাকে গুগল অ্যাডসের ম্যাট্রিক্স নিয়ে জানতে হবে, আপনাকে বিগ কোয়েরি জানতে হবে, আপনাকে লুকার স্টুডিও নিয়ে জানতে হবে। এইগুলো হচ্ছে কম মানে এগুলো হচ্ছে গিয়ে দুধ চা মানে চায়ের বিভিন্ন এলিমেন্টের মতো,
ওগুলো নিয়ে আমি বলতেছি না, বাট এক্সট্রা আপনাকে কি জানতে হবে সেটা নিয়ে আমি বলতেছি। সো আপনি যখনই ডেটা কালেকশনের কথা বলবেন, জাভাস্ক্রিপ্ট ইজ আ মাস্ট। আপনি যখনই ইয়ে নিয়ে কথা বলবেন, প্রসেসিং নিয়ে কথা বলবেন, ডেটা প্রসেসিং নিয়ে কথা বলবেন, তখন আপনার কি বলে এসকিউএল ইজ আ মাস্ট। ঠিক আছে, কারণ আপনি নিলে কোয়েরি করবেন কেমনে, ঠিক আছে। আর ফাইনালি যখন আপনি লুকার স্টুডিও নিয়ে কাজ করবেন, ঠিক আছে, কোডিং এর সামান্য কিছু মানে কিছু লুপের কনসেপ্টগুলো আপনার জাভাস্ক্রিপ্ট, ওটা জাভাস্ক্রিপ্টেরই মোর অর লেস জাভাস্ক্রিপ্টেরই পার্ট একটা। হ্যাঁ, আবার আরেকটা বিষয় আছে, যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, ধরেন সামান্য একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবেন কোনো একটা পার্টিকুলার কেসে, আপনি জানেন যে এই ধরনের ফাংশনালিটিটা লুকার স্টুডিওতে নাই, এখন আপনাকে ওরকম কিছুটা বানাইতে হবে, তখন সেই ক্ষেত্রে আপনার এইচটিএমএল সিএসএসটা কাজে লাগে। এখন ওইটা খুব সামান্য, খুব রেয়ার, মানে ওইটা এত ইয়ে না, মানে মেজরিটি ভিজুয়ালাইজেশন আপনার কমিউনিটি ইয়েতে পাওয়া যায়। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, আমি লুকার স্টুডিওর অ্যাডভান্স ইউজার মনে করেন, হ্যাঁ আমি এখন কানেক্টর তৈরি করব, এখন আমি কানেক্টর তৈরি করব, সেটা তো ভাই আপনাকে খুব ফুল কোডিং নলেজ জানতেই হবে। এখন আপনি মানে আপনি একটা কমিউনিটি ভিজুয়ালাইজেশন তৈরি করবেন, একটা চার্ট তৈরি করবেন, কাস্টম একটা চার্ট তৈরি করবেন। এখন এই কাস্টম চার্টের জন্য তো আপনাকে আপনার এইচটিএমএল সিএসএস জানতেই হবে, তাই না? সো ওইটা হচ্ছে ডিফারেন্ট কেস অ্যাপার্ট ফ্রম দ্যাট। বাট আপনার একটু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলে কাজ জানার জন্য আপনার এই কয়টা জিনিস আপনাকে মানে আপনার আইডিয়া থাকতেই হবে, মানে এটা ছাড়া সম্ভব না আর কি। সো মানে এটা তো হতাশ হওয়ার কিছু নাই, মানে আপনি যদি শুরু করেন, মানে একটা পয়েন্ট থেকে শুরু করেন, ইনফ্যাক্ট আসলে না পথ দেখায় দেয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা এরকম না যে আপনি মানে আপনি এটা জানেন না বলে করতে পারবেন না, না মানে আপনার যেটা থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে, আপনার শিখার প্রচণ্ড আগ্রহ থাকতে হবে, কিউরিয়াস মাইন্ড তো ডেফিনেটলি থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বিজনেস ইন্টেলিজেন্স থাকতে হবে। এখন এটা খুব ম্যান্ডেটরি হয়ে গেছে অ্যানালিস্টদের জন্য যে আপনার বিজনেস সম্পর্কে আপনার আইডিয়াটা ইয়ে করা, ঠিক আছে। সো এই কয়েকটা জিনিস আপনি যদি এই স্কিলগুলো যদি আপনি ইয়ে করতে পারেন, আশা করা যায় হয়তো হ্যাঁ আপনি কাজ করার জন্য ইউ আর রেডি। এখন কাজ কিভাবে করবেন ইভেন্চুয়ালি ওভার দি এক্সপেরিয়েন্স, এটা তো আছেই, আপনি গেইন করবেন ধীরে ধীরে, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ইয়ে করবেন, ঠিক আছে। আর ওই পয়েন্টে না গেলাম, কারণ মানে এটা একটা বিশাল কোয়েশ্চেন যে কাজ পাই না কি করব, এটা পুরো আলাদা একটা টপিক, ঠিক আছে। এর পরের পডকাস্টে আমরা ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ। কিন্তু মানে এই মানে জিনিসটা হচ্ছে যে আপনি স্কিল বেসডে যদি আপনি চিন্তা করেন, এই কয়টা জিনিস আপনাকে কাজ করতে হবে। আচ্ছা ভাই, তাহলে আমরা আর দেরি না করি, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, সো আমি লাস্ট একটা কথা বলে শেষ করব যে হয়তো আমাদের অনেকেই জেনে থাকবেন যে আমাদের গ্রোথ একাডেমি থেকে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি, যেটার নাম হলো ফুল স্ট্যাক ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্যাগিং, বিগকোয়েরি এন্ড লুকার স্টুডিও, যেখানে আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখার জন্য বা কাজ করার জন্য যে যে নলেজগুলো প্রয়োজন সেগুলো আপনাকে শেখানো হবে, ঠিক আছে। এবং সেখানে আপনার কিভাবে রিপোর্ট করবেন, বিগকোয়েরিতে কিভাবে কোয়েরি লিখবেন, সবকিছু আপনাকে শেখানো হবে। তো এটার সম্বন্ধে যদি আপনাকে আরো ডিটেলস জানতে হয় বা এই কোর্সে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সেগুলো ডিটেলস আপনি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর দেরি না করে আমরা আজকে শেষ করি, অনেক সময় হয়ে গেছে। আসাদ ভাইকে আমি আবারও থ্যাংক ইউ জানাই আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য, তার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের জন্য বের করার জন্য। ঠিক আছে আসাদ ভাই, তাহলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।